আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নেটওয়ার্ক এগ্রি ওয়ান শট লাইভ ক্লাসে। আশা করছি তোমরা প্রত্যেকে অপেক্ষায় ছিলে ক্লাসের জন্য এবং আমরা ঠিক সময় মতো কিন্তু লাইভে চলে এসেছি। তো প্রথমে বলবো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যেন তারা আজকের এই ক্লাসটি করার মাধ্যমে পুরো সরলরেখা চ্যাপ্টারটা গুছিয়ে ফেলতে পারে। আমিও কিন্তু আমার যে গ্রুপগুলো রয়েছে আমি কিন্তু সেই গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি পারো তোমরা তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, তাহলে পরবর্তীতে তুমি খুব সহজে এই ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, আমি একটু আগে শেয়ার করে নিই। ওকে, যারা তোমরা সালাম দিচ্ছ প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, সবাই চলে আসলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। তবে প্রথমে তোমাদেরকে কিছু কথা বলে নিই। তোমাদের নেক্সট মান্থে মেবি 25 অক্টোবর তোমাদের এগ্রি এক্সাম। তো যেহেতু কৃষিগুচ্ছ একটা তোমরা এক্সাম দিচ্ছ, তো প্রথমেই তোমাদেরকে যে তোমার সাবজেক্টগুলো আসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই সাবজেক্টগুলোতে তোমাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তো সেই গুরুত্বটাকে আমরা গুছিয়ে দেওয়ার জন্যই তোমাদের কিন্তু এই নেটওয়ার্ক এগ্রি ওয়ান শট এই লাইভ ক্লাসগুলো নিয়ে এসেছি। আমরা আশা রাখতে পারি আমরা যে চ্যাপ্টারগুলো তোমাদের লাইভ ক্লাসে শেষ করাবো সেই চ্যাপ্টারে তোমার কোনো প্রবলেম থাকবে না। আর যেহেতু ম্যাথের দায়িত্বে আমি আছি, আমি তোমাকে এতটুকু সিওরিটি দিতে পারবো যে আমি তোমাদেরকে যে চ্যাপ্টারগুলো করাবো অবশ্যই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থাকবে, এবং একই সাথে এই চ্যাপ্টারগুলোতে আমি তোমাদেরকে দেখাবো যে বিগত বছরে যে আমাদের এগ্রি গুচ্ছ তার আগে যেরকম বিভিন্ন এগ্রি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্বভাবে এক্সাম নিত, যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাও, তারপর তোমার সিলেট এগ্রি বিশ্ববিদ্যালয়, তারপর তোমার শেরে বাংলা, এরা যে তোমার বিভিন্ন মানে স্বতন্ত্রভাবে এক্সাম নিত, তো সেই প্রশ্নগুলো আমি এখানে রেখেছি। এবং আমি তোমাকে ক্লাসটা শুরু করার পূর্বে একটা অ্যানালাইসিস রিপোর্ট দিব, যে অ্যানালাইসিস রিপোর্টের মাধ্যমে তুমি নিজেও বাসায় বসে তুমি হচ্ছে কোন কোন টাইপগুলো বেশি গুরুত্ব দিবা শেষ মুহূর্তে সেগুলো তুমি নিজেও কিন্তু বাছাই করে ফেলতে পারবে। বাট আমি তো ক্লাসের মধ্যে তোমাকে দেখাবোই যে কোন কোন টাইপগুলোকে তোমাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমেই তোমাদেরকে হচ্ছে একটা স্লাইড দেখাবো, সেখানে হচ্ছে আমরা অ্যানালিসিস রিপোর্ট রাখবো। আর আগে একটু বলে দিই যে আমাদের আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে সরলরেখা, এবং এই সরলরেখার আমরা হচ্ছে A to Z আজকে আমরা কমপ্লিট করব। তো প্রথমে আমরা চলে আসবো হচ্ছে কৃষিগুচ্ছ প্রশ্নের অ্যানালিসিস রিপোর্ট। তোমাদেরকে শুরুতে আমি বলে দিই যে এই অ্যানালিসিস রিপোর্টটা কিন্তু শুধুমাত্র 2020 সাল থেকে না, এটা আমাদের পূর্বে 2000 সাল থেকে যদি চিন্তা করি তখন থেকে এখন পর্যন্ত আমাদের যে বিভিন্ন ভাবে যে পরীক্ষাগুলো হয়েছিল, এগ্রি গুচ্ছের পরীক্ষাগুলো বা শুধুমাত্র এগ্রি পরীক্ষাগুলো যে আমাদের হয়েছিল, তো সেখানে আসলে কোন টাইপ থেকে কতবার বেশি প্রশ্ন আসছে তারপর আমি একটা এখানে রিপোর্ট তৈরি করছি। যেমন কলম কই, ওকে। তো প্রথমে একটু তুমি খেয়াল করে দেখো, একদম এখান থেকে আসো, তো জাস্ট গ্রাফটা এভাবে উপরে উঠতেছে, তো এখান থেকে বুঝতে পারতেছো তার মানে এই যে লাস্টে যেটা টাইপ আছে আমাদের, যে দুটো টাইপ আছে এই দুটো কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই দুটো টাইপে তুমি দেখবা যে বিগত বছরে প্রচুর প্রশ্ন আসছে এই টাইপটা। তারপরে এই যে আরো দুটো টাইপ আছে, এই যে টাইপ নাম্বার 14, এই টাইপ থেকে তুমি দেখবা যে বিগত 3-4 বছর ধরে আমাদের এগ্রি গুচ্ছ শুধুমাত্র এখান থেকে প্রশ্ন করতেছে। বাট তুমি যদি চিন্তা করো যে বিগত বছরে কোন টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, তাহলে অ্যানালিসিস রিপোর্ট করে তুমি দেখবে যে এই দুটো টাইপ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এমন বলবা যে ভাইয়া টাইপ 8 আর টাইপ 9 এগুলো কোন টাইপ, এগুলো জানার জন্য আমাদের ক্লাসটা করতে হবে যে 8 নাম্বার আর 9 নাম্বার টাইপে আসলে কোন আমাদের টাইপগুলো আছে। তো এভাবে আমি সিকোয়েন্সলি সাজিয়েছি যে কোন কোন টাইপগুলোকে আমরা বেশি গুরুত্ব দিব। তো এখানে তুমি দেখবে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো সরলরেখার মধ্যে এই যে 7টা টাইপ আছে, এই 7টা টাইপ থেকে বিগত বছরে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। বাট ক্লাস কিন্তু 7টা টাইপের উপর হবে না, এখানে 14টা টাইপের মতন আছে। তো বাকি যে আরো 7টা টাইপ আছে সেই 7টা টাইপকে আমরা ঠিক এরকম একটা তোমার গ্রাফের মধ্যে রাখছি, যে এগুলো ইম্পর্টেন্ট, যে কোনো সময় পরীক্ষা চলে আসতে পারে। তার মানে এই না যে আমরা শুধুমাত্র এই 7টা টাইপে পড়ে যাব, আমরা এগুলো অবশ্যই একটু দেখব, কেননা যে কোনো মুহূর্তে যে কোনো সময় প্রশ্ন চলে আসতে পারে। তো আজকে আমরা দেখবো টোটাল 14টা টাইপ। এই 14টা টাইপ থেকে তুমি দেখবা তোমার
এই গুচ্ছ, এগ্রিকালচার গুচ্ছ, তারপর তোমার যখন তুমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করবা, তুমি যখন শেরে বাংলা কৃষি প্রশ্ন সলভ করবা, তুমি যখন সিলেট এগ্রি প্রশ্ন সলভ করবা, তুমি দেখবা যে এই টাইপগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। ঠিক আছে, তো আমরা একটু পরে দেখবো এক এক করে টাইপগুলো, এবং যখন আমরা টাইপগুলো করব আমি তখন তোমাকে আবার স্টার্ট দিয়ে দেবো যে এই টাইপগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তুমি যখনই পরীক্ষাতে যাবা তখন এই টাইপগুলোকে একটু বেশি প্রায়োরিটিতে রাখবা। ঠিক আছে, সো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেবো। তো তোমরা যদি পারো তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও যেন তারাও এই ক্লাসটা করে উপকৃত হতে পারে। আমি শুধু তোমাকে এতটুকুই বলবো যে তোমরা আজকের ক্লাসটা করে সরলেখার উপরে একদম খুব সুন্দর একটা ধারণা পাবা, পুরো চ্যাপ্টারে একটা রিভিশন ধারণা পাবা, একই সাথে জানতে পারবা কোন টাইপগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কোন টাইপগুলো অনেক কম ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমি কিন্তু এখানে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রাখতেছি না, কোনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রাখবো না, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রাখবো না। আজকের ক্লাসে যত এক্সাম্পল দেখবা প্রত্যেকটা এক্সাম্পলে শুধুমাত্র কৃষিগুচ্ছের জন্যই। ঠিক আছে, আমি অন্য কোনো এক্সাম্পল রাখি নাই, কেননা আমাদের সামনের এক্সামটা হচ্ছে আমাদের কৃষিগুচ্ছ। তো এই জন্য কৃষিগুচ্ছের উপরে অ্যানালিসিস করে হচ্ছে এই অ্যানালিসিস রিপোর্টটা বানানো। সাধারণত দেখা যায় যে তোমার অন্যান্য ভার্সিটির জন্য যে টাইপটা ইম্পর্টেন্ট, কৃষিগুচ্ছটা সেই টাইপটা অতটা ইম্পর্টেন্ট না। সো আজকে ক্লাসটা পুরোপুরি হচ্ছে কৃষিগুচ্ছের জন্যই, যেটা ইম্পর্টেন্ট সেটা কৃষিগুচ্ছের জন্য ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট না সেটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো এই ক্লাসের সাথে আবার অন্য কোনো ক্লাসকে কিন্তু মিলানো যাবে না, এই ক্লাসটা শুধুমাত্রই কৃষিগুচ্ছের জন্যই। ওকে, তো চলো আমরা হচ্ছে এক এক করে আমরা টাইপ দেখব এবং সেই টাইপের মধ্যে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো আমরা দেখব। তো ফার্স্টে আমরা চলে আসি টাইপ 1। তো টাইপ 1 এর নাম হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই টাইপটা সম্পর্কে তোমরা মোটামুটি প্রত্যেকে জানো, বাট আমরা তাও আজকে একটু শিখবো, দেখা যাক নতুন কিছু জানা যায় কিনা। তো আমাদেরকে তারা প্রশ্নের মধ্যে এভাবে বলতে পারে যে কার্তেশীয় থেকে পোলারে যেতে হবে, পোলার থেকে কার্তেশীয়তে আসতে হবে, এইভাবে তারা তোমাকে কনভার্ট করতে বলতে পারে। তবে প্রথমে আমাদেরকে জানতে হবে এটা সূত্রগুলো, কার্তেশীয় থেকে পোলার আর পোলার থেকে কার্তেশীয়, এই সূত্রগুলো আমাকে জানতে হবে। তো আমরা যদি প্রথমে আসি যে আমাদের কার্তেশীয় বলতে আমরা কি বুঝি, এক্স কমা ওয়াই কে বুঝি, আর পোলার বলতে আমরা কি বুঝি বলতো, আর কমা থেটাকে বুঝে থাকি। তার মানে প্রশ্নে তোমাকে কার্তেশীয় দিবে, বের করতে হবে কি বলতো, পোলার। তার মানে প্রশ্নে আমাকে দেওয়া থাকবে হচ্ছে আর আর থেটা, মানে প্রশ্নে আমাকে দেওয়া থাকবে এক্স আর ওয়াই, আমাকে বের করতে হবে কি বলতো আর থেটা। আর এখানে কি হবে একটু খেয়াল করে দেখো, এখানে তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে হচ্ছে আর কমা থেটা, আর তোমাকে বের করতে হবে কি বলতো এক্স কমা ওয়াই। এবং বিগত বছরে এটা থেকে একটু বেশি প্রশ্ন আসছে, এটা থেকে বেশি প্রশ্ন আসছে। ওকে, তো এখানে আমাকে কি কি বের করতে হবে, এক্স, আর এটা কি বলতো ওয়াই, এটা আমাকে বের করতে হবে। এখন প্রশ্নে কি দেওয়া আছে, আর আর থেটা। তো তুমি সুন্দর করে এখানে আর লিখবা, সুন্দর করে এখানে থেটা লিখবা, এখানেও আর লিখবা, এখানেও থেটা লিখবা। ঠিক আছে, এটা তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে। এখন মনে রাখবে এক্স এর জন্য আমি বলবো হচ্ছে কস, আর ওয়াই এর জন্য আমি বলবো হচ্ছে কি বলতো সাইন। তাহলে আমার সূত্র হয়ে গেল এক্স ইকুয়াল টু আর কস থেটা, ওয়াই ইকুয়াল টু কি বলতো আর সাইন থেটা। এবার চলে আসি আমরা এইখানটাতে, এখানে আর আমাকে বের করতে হবে, থেটা বের করতে হবে। তোমরা প্রত্যেকে কিন্তু ওই সমকোণী ত্রিভুজের যে ফর্মুলাটা আছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে শুধু অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এটাকে যে অতিভুজ আকারে চিন্তা করি তাহলে আমরা বলবো হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই এক্স আর ওয়াই এর মধ্যে একটা হচ্ছে লম্ব আর একটা আমরা ভূমি চিন্তা করতে পারি, তাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর থেটা হচ্ছে আমাদের টেন ইনভার্স ওয়াই বাই এক্স, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে আমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন রাখতে হবে, সেটা হচ্ছে যে অনেকে আমরা গন্ডগোল করে ফেলি আর আর থেটার সমান। তো মনে রাখবে আর এর জন্য সূত্র হচ্ছে একটি, সূত্র কয়টি, একটি সূত্র। বা থেটার কিন্তু ভাইয়া চারটি সূত্র, থেটার কয়টি সূত্র, চারটি সূত্র। উত্তর হচ্ছে কেন চারটি সূত্র, কারণ দেখো এই যে এক্স আর ওয়াই যেটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা প্রথম চতুর্ভাগে থাকতে পারে, দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে, তৃতীয়ত থাকতে পারে, আবার কি চতুর্থ চতুর্ভাগে থাকতে পারে। তার মানে এই চারটা চতুর্ভাগের মধ্যে যে কোনো সে একটা চতুর্ভাগে থাকতে পারে। তখন আমাদের কোনটা কিন্তু আসলে ভিন্ন ভিন্ন হয়ে যায়, বাট আমাদের আর এর মানটা সেমই থাকে। এই জন্য মনে রাখবো যে আমাকে যদি কখনো পোলার স্থানাঙ্ক বের করতে বলে, সেইখানে আর এর সূত্র হচ্ছে একটাই, কিন্তু থেটার সূত্র কয়টা বলতো, চারটা হলো থেটার সূত্র। তো এখন আমাদেরকে সেই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। চলো আমরা সেই সূত্রগুলোর কাছে চলে আসি। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রথম চতুর্ভাগের সূত্র হচ্ছে আমাদের থেটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। মনে রাখবা কার্তেশীয় স্থানাঙ্কটা হবে এক্স আর ওয়াই, দুটাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এক্স এর মানটা হচ্ছে মাইনাস হবে, ওয়াই এর মানটা কি হবে বলতো প্লাস হবে। তার মানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য হচ্ছে আমাদের থেটার সূত্র হচ্ছে এটা। এবার হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আমরা জানি এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও কি হয় বলতো মাইনাস হয়ে থাকে। 4 নম্বর চতুর্ভাগে তুমি জানো এক্স এর মান হচ্ছে প্লাস আর ওয়াই এর মান কি বলতো মাইনাস। এখন যেটা আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, সহজ বাংলা কথা, আমাদেরকে এটা ঠাড়া মুখস্থ রাখতে হবে।
চারটা চতুর্ভাগে সূত্র আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তবে এখানে তোমাদের একটা ছোট্ট কনফিউশন আছে। কি কনফিউশন? অনেকে দেখো তোমরা বইয়ের মধ্যে যে ভাইয়া 3 আর 4 নম্বর চতুর্ভাগটা মিলে না। অনেক সময় দেখা যায় 3 নম্বরের সূত্র তারা অন্য একটা ইউজ করে, 4 নম্বরে গিয়ে আবার তারা 2 পাইটা বাদ দিয়ে শুধুমাত্র মাইনাসটা তারা ইউজ করে থাকে। এটা কেন করে থাকে? এটার সাথে একটা রেঞ্জের সম্পর্ক আছে, যেটা আমি একটু পরে বলবো। বাট আমরা সাধারণত এই সূত্রগুলোই ইউজ করার চেষ্টা করব। এই সূত্রগুলো আমরা ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে? চারটা চতুর্ভাগে থেটার মান যে ভিন্ন ভিন্ন, তার জন্য আমরা এই সূত্রগুলো হলো মুখস্থ রাখবো, ঠিক আছে? তবে তোমরা মাঝে মধ্যে খেয়াল করে দেখবে যে 3 নাম্বার আর 4 নাম্বারে সূত্র দুটা ভিন্ন হয়ে যায়। দেখো 1 আর 2 হচ্ছে সেম, 1 নাম্বার আর 2 নাম্বারের সাথে এই 1 আর 2 এর সূত্র সেম। বাট তুমি একটু খেয়াল করে দেখো 3 নাম্বার আর 4 নাম্বারে এখানে কিন্তু সূত্রের ভিন্নতা আছে। তো অনেক সময় স্যাররা দুষ্টুমি করে তোমাকে 4 নম্বর চতুর্ভাগে কোন একটা দিয়ে বলবে থেটার মানটা বের করো, তখন তুমি দেখবা যে ওই সূত্র যদি অ্যাপ্লাই করো তখন তুমি অ্যান্সারটা পাবা না। তখন তোমাকে আসলে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এখন বলতে পারো যে ভাই আমরা কিভাবে বুঝবো যে কখন কোন সূত্র অ্যাপ্লাই করব? তুমি সবসময়ের জন্য এই সূত্রগুলো অ্যাপ্লাই করবা। যদি তুমি কখনো দেখো যে 3 নাম্বার আর 4 নাম্বার গিয়ে স্যার একটু দুষ্টুমি করে এখান থেকে তুমি যে অ্যান্সারটা বের করছো সেটা তোমাকে পরীক্ষার প্রশ্নে দেয় নাই, তখন তুমি সুন্দর করে এটাতে চলে যাবা, এই সূত্র ইউজ করবা। আরেকটা ছোট্ট জিনিস খেয়াল করে দেখো যে এখানে যে রেঞ্জটা আছে, থেটার যে রেঞ্জটা আছে, সেই রেঞ্জটা হচ্ছে 0 থেকে 2 পাইয়ের মধ্যে থাকে। মানে 0 থেকে শুরু হয় 360 এর মধ্যে থাকবে, এটা হলো তার রেঞ্জ। বাট এখানে তুমি একটু খেয়াল করে দেখো যে এইটার ক্ষেত্রে রেঞ্জটা কিন্তু একটু ভিন্ন, -পাই থেকে পাইয়ের মধ্যে থাকবে। এটা অ্যাকচুয়ালি জটিল সংখ্যার রেঞ্জ। বাট স্যাররা দুষ্টমি করে অনেক সময় কি করে, এই রেঞ্জটাও দিয়ে দিতে পারে সরলরেখা চ্যাপ্টারে। তো এই জন্য আমরা দুইটাই মনে রাখবো, ঠিক আছে? এবং আমি তোমাদের এখানে স্পষ্ট করে দিছি যে তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগে থেটার মানটা একটু ভিন্ন হয়ে থাকে। সরলরেখা চ্যাপ্টারে তোমরা দেখবা হচ্ছে এইটা দেওয়া আছে 3 নাম্বার আর 4 নম্বর চতুর্ভাগে। বা যখন তোমরা জটিল সংখ্যার চ্যাপ্টারে আবার চলে যাবা, তখন তুমি দেখবা 3 নাম্বার আর 4 নম্বর চতুর্ভাগে হচ্ছে থেটার ভ্যালুটা ভিন্ন ভিন্ন দেওয়া আছে। এর পিছনে প্রধান কারণটা কি ভাইয়া? প্রধান কারণটা হচ্ছে এই রেঞ্জটা। প্রধান কারণটা কি বলতো? এই যে রেঞ্জ, এই রেঞ্জটাই হচ্ছে আমাদের মেইন। বাট পরীক্ষাতে কখনো এমসিকিউতে আসবে না, আসার সম্ভাবনা নাই। বাট রেঞ্জটা ভিন্ন ভিন্ন দেখে তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগে আমাদের কি হয়ে যায় বলতো? থেটার ভ্যালুটা ভিন্ন ভিন্ন হয়ে যায়। সো এখন আমরা কি করতে পারি? আমরা হচ্ছে প্রথম দ্বিতীয়টা যেহেতু আমাদের সেম আছে, আমরা মুখস্থ রাখবো। 3 আর 4 নাম্বারের ক্ষেত্রে একটু আমাদেরকে আলাদা প্রেশার নিয়ে হইলো বা প্যারা নিয়ে হইলো আমাদের একটু মনে রাখতে হবে 3 আর 4 নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে? বাট মজার ব্যাপার হচ্ছে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি একটু খুব কমই দেখছি যে তারা এগুলো থেকে প্রশ্ন দেয়, বাট তা আমরা একটু মনে রাখবো, যেহেতু মাঝে মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে একটু প্রশ্ন উলট পালট করে ফেলে, ঠিক আছে? তো আমরা যতটুকু শিখলাম সেখান থেকে আমরা এখন দেখবো হচ্ছে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউগুলো আসছিল, সেই এমসিকিউগুলো আমরা সলভ করতে পারি কিনা। তা আমি আশা রাখতে পারি যে তোমরা প্রত্যেকে রেডি আছো এই এমসিকিউগুলো সলভ করার জন্য, এবং তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? মনে রাখবে তুমি যত বেশি প্রবলেম সলভ করবা, তুমি কিন্তু তত মানে দ্রুত পরীক্ষার হলে প্রশ্নগুলো সলভ করতে পারবে, ঠিক আছে? ওকে, ফার্স্ট প্রশ্ন তোমাকে বলা আছে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে 2,120 ডিগ্রি হলে উহার কার্তেশীয় স্থানাঙ্ক। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি বলতো? তোমাকে x বের করতে হবে আর তোমাকে কি বের করতে হবে? y বের করতে হবে। x আর y বের করতে হবে। ওকে, তো আমরা কি জানি? r cos থিটা আর r sin থিটা। r এর মান কত আর থিটার মান কত? দেখো 2 120 ডিগ্রি, তারপর হচ্ছে 2 120 ডিগ্রি আমাকে দেওয়া আছে। তো x এর জন্য বলবো cos আর y এর জন্য বলবো কি বলতো? sin। সূত্র আমার অ্যাপ্লাই হয়ে গেছে। তবে মজার ব্যাপার হচ্ছে cos 120 ডিগ্রির মান আমরা কতজন জানি? cos 120 ডিগ্রির মান তুমি জানো কিনা সেটা তোমাকে দেখতে হবে যে cos 120 ডিগ্রির মান কত। এটা কমেন্ট করো তো, cos 120 ডিগ্রির মান কত? আর এটা হচ্ছে তোমার 2 ইন্টু sin 120 ডিগ্রির মান। cos 120 ডিগ্রির মান আর হচ্ছে sin 120 ডিগ্রির মান। দেখি কে কি অ্যান্সার দিচ্ছে। একজন অ্যান্সার দিচ্ছে হচ্ছে -1, √3। ওকে, দেখো cos 120 ডিগ্রি মান হচ্ছে আমাদের -হাফ, ঠিক আছে? -হাফ। তাহলে এখান থেকে হচ্ছে -1, এগুলো মুখস্থ রাখতে হবে যে তোমার sin 120 ডিগ্রি মান কত, sin 150 ডিগ্রি মান কত, sin 135 ডিগ্রি মান কত। আর যদি না বুঝে থাকো কোনো সমস্যা নাই, ত্রিকোণমিতি 7.1 চ্যাপ্টারে কিন্তু এগুলো আলোচনা করা হবে, ঠিক আছে? আর sin 120 ডিগ্রি মান তুমি যদি চিন্তা করো তাহলে অ্যান্সার হচ্ছে √3/2। তাহলে ক্যালকুলেশন করলে কত থাকতেছে? √3 থাকতেছে। সো এটার অ্যান্সার হচ্ছে কত বলো তো? এ হচ্ছে অ্যান্সার -1, √3, ঠিক আছে? ওকে, এরপর আমরা চলে আসি আমাদের পরবর্তীতে। তোমাকে বলা আছে যে এই বিন্দুটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কত। দেখো এটা কিন্তু আমাদের গুচ্ছতে 21/22 আসছে।
আর এর আগেরটা আমাদের গুচ্ছ 22-23 আসছে, রিসেন্টলি আসছে, তাই না? ওকে, মানে তোমাদের আগের বছরে আসছে কার্তেশীয় স্থানাঙ্ক, তার মানে তোমাকে এক্স আর ওয়াই বের করতে বলছে, ঠিক আছে? তাহলে হচ্ছে √3 কজ হবে আগে, হ্যাঁ, √3 কজ π/3, তারপরটা হচ্ছে কত বলতো, √3 সাইন π/3। এখন দেখো তো কোনটার মান কত, √3 থেকে যাবে, π/3 বলতে কত ডিগ্রি বোঝায় বলো তো? আমরা যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে চিন্তা করি তাহলে π/3 বলতে আমাদের 60 ডিগ্রিকে বোঝায়। তার মানে cos 60 ডিগ্রি ভ্যালু কত? cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের নিজে ভুলে গেছি হাফ, তার মানে হচ্ছে √3/2। আর sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, ঠিক আছে? তাহলে এখন ক্যালকুলেশন করলে কত হয়, 3/2। তাহলে একটা হচ্ছে √3/2 আর একটা হচ্ছে কত, 3/2। সো আমাদের অ্যান্সার কিন্তু কি বলতো, আমাদের অ্যান্সার হচ্ছে ডি। ভেরি গুড, যারা অ্যান্সার দিচ্ছ প্রত্যেককে ধন্যবাদ। এগুলো আবার তোলার দরকার নেই, খাতায় তুলতে যায় না, ঠিক আছে? জাস্ট বোঝার চেষ্টা করো। একটু তোমরা খেয়াল করে দেখো তো, এটা কি আমরা নিজের থেকে পারবো না? এটা আমরা নিজের থেকে পারবো কিনা বলো তো? এটা মেবি তোমার সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটা আমরা নিজের থেকে পারবো, ঠিক আছে? তো আমি কিন্তু তোমাদেরকে স্লাইড দিয়ে দিব ক্লাসের পরে, তুমি দেখবা যে এই ক্লাসের ক্যাপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ঢুকলে তুমি একটা পিডিএফ পাবা, সেই পিডিএফটা ডাউনলোড করে তুমি রেখে দিতে পারো, ঠিক আছে? অথবা তোমাদের যে ওয়েবসাইটে, তোমাদের মেহফুজ ভাইয়া যে একটা ওয়েবসাইটে খুলেছে, মানে কোর্স আকারে মনে, ওখানে গেলেও তুমি কিন্তু পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? এবার এটা একটু খেয়াল করো যে একটা কার্তেশীয় স্থানাঙ্ককে রূপান্তরিত করলে কোনটি হবে, অর্থাৎ তোমাকে এটাকে রূপান্তরিত করতে হবে। এটাকে সমীকরণ আকারে দেওয়া আছে। সমীকরণটা কি বলতো? সমীকরণটা হচ্ছে r = a cos θ। তো যেহেতু এটা একটা সমীকরণ, কি সমীকরণ? পোলার সমীকরণ। কেমনে বুঝলাম ভাই পোলার সমীকরণ? কারণ এখানে আর আছে আর থিটা আছে, আমি বুঝে নিচ্ছি এটা পোলার সমীকরণ। তাহলে এই পোলার সমীকরণকে কিসে রূপান্তরিত করতে বলছে বলতো? কার্তেশীয়তে রূপান্তরিত করতে বলছে। কার্তেশীয় মানে কি বলতো? এক্স আর ওয়াই রূপান্তরিত করতে হবে। তো এখন আমি কি করব? দেখো ভাই, তুমি এখান থেকে আসলে প্রথমে কিছুই করতে পারবে না। ভাই কেন কিছু করা যাবে না? কারণ হচ্ছে যে আমার এই cos থিটার সাথে যদি একটা r থাকতো, কি থাকতো? যদি একটা r থাকতো তাহলে আমি বলতে পারতাম যে r cos থিটা মানে হচ্ছে কি বলতো, x। একই রকম ভাবে যদি আমি এখানে একটা r এক্সট্রা নেই, তাহলে আমাকে এখানে একটা কি নিতে হবে? r এক্সট্রা নিতে হবে, ঠিক আছে? r এক্সট্রা নিতে হবে। তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখান থেকে কি বলতো, r² = হচ্ছে ar cos থিটা, হ্যাঁ? তাহলে আমরা এখানে পাচ্ছি কি r²। তা r² মানে কি লেখা যায়? x² + y²। আর এখান থেকে কি লেখা যায়? ax। তাহলে তুমি পাচ্ছ হচ্ছে x² + y² = হচ্ছে ax। দেখো r² মানে আমরা কিন্তু জানতাম যে r মানে হচ্ছে √x² + y²। তাহলে আমাদের r² মানে কি হবে বলতো? x² + হচ্ছে y²। তাহলে r² মানে হচ্ছে x² + y²। যারা এ অ্যান্সার দিচ্ছ প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড, ভেরি গুড। সো আমি যে এখন তোমাদেরকে একটু দেখাই আবার অ্যানালিসিস রিপোর্টটা, যে আমাদের টাইপ 1 কিন্তু আসলে দেখো ইম্পর্টেন্টে আছে, যে আমরা 4টা টাইপকে যদি আমরা ইম্পর্টেন্ট আকারে চিন্তা করি তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু দেখো উপর থেকে শুরু করে এখানে কিন্তু 4 নম্বরে আছে। সো 1 নম্বর টাইপটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 নম্বর টাইপটা অবশ্যই ইম্পর্টেন্ট, যে টাইপটা আমরা মাত্র শেষ করলাম। ওকে, এবার চলে আসি আমরা 2 নাম্বার টাইপে। দেখো ভাই, 2 নাম্বার টাইপটাতে তোমার হচ্ছে দূরত্ব সংক্রান্ত আমরা তথ্যাবলী জানবো। সো এখানে হচ্ছে আমরা অনেকগুলো সূত্র জানবো। তো এই সূত্রগুলো ডিরেক্ট প্রয়োগ তোমাকে তারা দিতেও পারে বা নাও দিতে পারে। ডিরেক্ট প্রয়োগ মানে কি, ডিরেক্ট সূত্র দিয়ে অঙ্ক নাও দিতে পারে। তাহলে কিভাবে দিতে পারে? কোন একটা অঙ্কের সাথে লেজ আকারে তোমার এটা কাজে লাগতে পারে। তবে এই সূত্রগুলো প্রত্যেকের মুখস্থ থাকা লাগবে, এই সূত্রগুলো প্রত্যেকের মুখস্থ থাকা লাগবে। তাহলে আমাদের টাইপ নাম্বার 2 হচ্ছে 2টি বিন্দু দূরত্ব নির্ণয় সম্পর্কিত সমস্যাবলী, ঠিক আছে? সো প্রত্যেকে তোমরা এটা একটি স্ক্রিনশট নিয়ে নাও, যে আমাদের যে দূরত্ব সংক্রান্ত যে সূত্রগুলো আছে প্রত্যেকটা সূত্র এখানে আমি লিখে রাখছি, যেন তোমরা গুছিয়ে পেতে পারো, ঠিক আছে? যেমন দেখো, যে কোনো একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, যে কোনো একটা বিন্দু থেকে যদি তুমি এক্স অক্ষের দূরত্ব চিন্তা করো তাহলে আমরা জানি মডুলাস অফ কোটি। আবার যদি যে কোনো বিন্দু থেকে তুমি যদি ওয়াই অক্ষের দূরত্ব চিন্তা করো তাহলে বলবা কি বলতো? মডুলাস অফ ভুজ। এগুলো কিন্তু আমাদের আসলে 9-10 থেকে শিখে আসতেছি। তো সেই জিনিসগুলোকে আমি জাস্ট তোমাকে গুছাই দিচ্ছি। যেমন দেখো, 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা আমরা প্রত্যেকে জানি কিন্তু, যে √ থাকবে ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কয়ার। তারপর এই দুটা বিন্দুর মধ্যে যদি একটা মূল বিন্দু হয়ে যায় তাহলে সেই মূল বিন্দুটা কাজে লাগে না। তো তখন আমরা শুধুমাত্র এইটুক মনে রাখবো, যে দুইটা বিন্দুর মধ্যে একটা যদি মূল বিন্দু হয়ে যায় তখন আমরা বলবো হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √x1² প্লাস হচ্ছে y1²। এবার দেখো, এই দুটো সূত্র একটু আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়। এই দুটা, যে যদি তুমি কখনো দেখো যে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, বা সাদা একটু দুষ্টমি করে কি করবে জানো? দুটা কোটিকে একই রকম করে দিবে।
দেখো এখানে কোটির মান বিটা, এখানে কোটির মান বিটা, মানে একই রকম কোটি। তা দেখো তো যখন আমি কোটিদ্বয়ের পার্থক্য চিন্তা করব, তো কোটিতে একই রকম হয়ে গেছে, তাহলে এখানে কোনো পার্থক্য থাকবে? উত্তর হচ্ছে না। তাহলে এই অংশটা জিরো হয়ে যাবে। কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তখন শুধু থাকবে হচ্ছে x1 - x2 হোল স্কোয়ার আর রুট ওভার। তাই রুট ওভার আর স্কোয়ার বাদ হয়ে গেলে থাকবে শুধু x1 - x2, ভুজদ্বয়ের পার্থক্য। তার মানে তুমি যদি কখনো দেখো যে কোটি একই রকম হয়ে গেছে, তাহলে অ্যান্সার বলবে কি বলতো? ভুজদ্বয়ের পার্থক্য। ঠিক আছে, ভুজদ্বয়ের পার্থক্য বলবা। আর ভাই আপনি মডুলাসটা কেন দিচ্ছেন? কারণ দূরত্ব কখনো কি হতে পারে না? নেগেটিভ হতে পারে না। এবার এখানে একটু খেয়াল করে দেখো, আবারও দুষ্টমি করে আলফার মানটা কি হয়ে গেছে? একই হয়ে গেছে। তাহলে ভুজদ্বয়ের কি কোনো পার্থক্য আছে এখানে? দেখো ভুজদ্বয়ের কোনো পার্থক্য নেই, তারপরে এই অংশটা জিরো হয়ে গেল। তাহলে আমাদের থাকলো কি? রুট ওভার y1 - y2 হোল স্কোয়ার। তাই রুট ওভার স্কোয়ার কাটাকাটি হলে কি থাকবে? y1 - y2। আর মডুলাস হচ্ছে দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। তো এটা গেল আমাদের হচ্ছে কার্তেশীয়। কার্তেশীয় নিয়ে কথাবার্তা, এটা হলো কার্তেশীয় দূরত্ব। কেন? যেহেতু আমরা এক্স আর ওয়াই নিয়ে কথা বলছি। আর এটা আমাদের কি বলতো? পোলার। দুইটার পোলার দূরত্ব, পোলার দূরত্ব। অর্থাৎ তারা তোমাকে দুইটা পোলার আকার দিবে, পোলার আকার তো বুঝছো আর কমা থেটা দিবে। তো দুইটা পোলার আকার দিয়ে বলবে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তখন তোমাকে এই সূত্রটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হবে, যে রুট ওভার r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos θ1 ডিফারেন্স। এটা হলো ডিফারেন্স। এই ডিফারেন্স মানে হলো পার্থক্য বোঝায়, যে তুমি অলওয়েজ বড়টা থেকে ছোটাকে বিয়োগ করতে পারো বা ছোটা থেকে বড়টাকে বিয়োগ করতে পারো, এটা তোমার ইচ্ছা। কারণ কজের ভিতরে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, তা আমরা চেষ্টা করবো বড়টা থেকে ছোটাকে বিয়োগ করার জন্য, অ্যান্সার সেম আসবে। তাহলে আমরা হচ্ছে এটা অবশ্যই একটু গুরুত্ব দিব, এটাকে আমরা অবশ্যই একটু গুরুত্ব দিব, যে দুইটা যদি পোলার বিন্দু হয়ে থাকে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি সকল সূত্র একসাথে করে দেওয়া হয়েছে। একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই তোমরা পরবর্তীতে আবারও দেখবা। তাহলে এখন আমরা এই যে যতটুকু শিখেছি ততটুকু থেকে আমরা এখন দেখবো হচ্ছে আমাদের বিগত বছরে কৃষি বিশ্ববিদ্যালয়ে কি কি টাইপের অঙ্ক আসছে। ঠিক আছে, কি কি রকম অঙ্ক আসছে আমরা একটু দেখি। তো এই অঙ্কটা একটু বেশি আসছে বলা যায়, এরকম অঙ্ক মানে এগ্রিতে ডিরেক্ট আসে নাই, বাট তোমার হচ্ছে বাওয়ে যখন পরীক্ষা হয়েছে, যখন তোমার সাওয়ে পরীক্ষা হয়েছে, তখন এগুলো আসছে। তো আমরা একটা অঙ্ক সলভ করবো, একটা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে দেবো। একটু খেয়াল করে দেখো এখানে কি বলছে, বুঝে করতে হবে অঙ্কটা, না বুঝলে উল্টাপাল্টা হয়ে যাবে। বলছে যে একটা বিন্দু, তার নাম হচ্ছে এক্স কমা ওয়াই, এই একটা বিন্দু এক্স কমা ওয়াই। বলছে এই বিন্দুটা হচ্ছে এই দুটা থেকে সমান দূরবর্তী। একটা বিন্দু আছে যেটা কিনা এই দুটা থেকে সমান দূরবর্তী। তো তোমাকে বের করতে হবে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং এই বিন্দু থেকে হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব। লাইনটা একটু বুঝো। ও ভুল বলছে, হ্যাঁ, প্রথমে তোমাকে এই বিন্দু থেকে হচ্ছে এই ওয়াই অক্ষের দূরত্ব বের করবা, তারপর এই বিন্দু থেকে হচ্ছে কি বলতো? এই 1,0 বিন্দু দূরত্ব বের করবা। তার মানে আমার এক্স কমা ওয়াই বিন্দুটা হচ্ছে কমন থাকবে। দেন এখান থেকে হচ্ছে আমি একবার 1,0 দূরত্ব বের করবো। দেন আমার এখান থেকে আমি কি করবো? তো ওয়াই অক্ষের দূরত্ব বের করবো। তাই চলো বের করি। তো প্রথমে এটা থেকে এটা দূরত্ব বের করো, এটা থেকে এটাকে দূরত্ব বের করো। তাহলে আমি যদি এই দুটার দূরত্ব চিন্তা করি, তাহলে আমার কি হবে? রুট ওভার এই বিন্দু আর এই বিন্দু দূরত্ব বের করো, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাই তুমি বলবা হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। এরপরে এখন তুমি এই বিন্দু থেকে এটার দূরত্ব বের করবা। তুমি একটু চিন্তা করে দেখো তো, এটা একটা বিন্দু আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা একটু আগে কি শিখছিলাম বলতো? যে কোনো বিন্দু থেকে, দেখো যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব তার কিসের সমান বলতো? ভুজের সমান না? একটু খেয়াল করো, যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব তার কিসের সমান? ভুজের সমান। তাহলে আমরা এখান থেকে এখানে কি বলতে পারি বলতো? যে এটা একটা বিন্দু, এখানে একটা ওয়াই অক্ষের দূরত্ব, তার মানে এটা কার সমান হবে? মডুলাস অফ এক্স এর সমান হবে না? তাহলে আমরা এখানে কি বলবো? মডুলাস অফ এক্স বলবো। একবারে লিখে ফেললাম যেহেতু এমসিকিউ। এখন তারা বলছে সমান দূরত্ব, তার মানে এখানে অবশ্যই এটা কি দিতে হবে? ইকুয়াল দিতে হবে। এরপর আমি কি করব? এরপর আমি হচ্ছে উভয় পক্ষে স্কোয়ার করে দেবো। তাহলে আমি পাবো এখান থেকে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। স্কোয়ার করে দাও। এখন তুমি এটাকে ভেঙে ফেলো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। এখন তুমি যদি কাটাকাটি করতে পারো তাহলে কাটাকাটি করে ফেলো, অবশিষ্ট যা থাকবে সেটা তোমার অঙ্কের অ্যান্সার। তা তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1 আর 2xটা যদি উপায় চলে যায় তাহলে চলে মাইনাস 2x, উপাশে গেলে কি হবে? প্লাস 2x। তাহলে দেখো এটার সাথে পুরোপুরি বিটা মিলে যাচ্ছে। ঠিক আছে, যে ভেরি গুড, তোমরা তো সবার আগে দেখে অ্যান্সার দিচ্ছ, আমার চাওয়াটা দেখি ঠান্ডা হয়ে গেল। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। এবং তোমাদের ক্লাস যখন আমি নিতে আসছি, বিশেষ করে আমি আজকে সকাল থেকে স্লাইডগুলোই গুছাইছি, কারণ আমার কাছে প্রথমে মনে হচ্ছিল যে আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশ্ন দেখাবো, পরে মনে হচ্ছে না, যেহেতু এগ্রি গুচ্ছ
এক্সাম, তার মানে শুধুমাত্র তাদের প্রশ্নগুলো তাদেরকে দেখানো হবে। কেননা আমি অ্যানালিসিস রিপোর্টটা এই জন্য বানাইছি যে এগুলো থেকেই সাধারণত প্রশ্ন আসে, ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন আসে। ওকে, তো এটার সাথে তোমাদের এখানে একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, একদম সেম ভাবে উত্তরটা আমি বলে দিচ্ছি, উত্তর এটা আসবে, বা তোমরা এটা নিজেরা করবা, ঠিক আছে। ওয়াই অক্ষ এবং এটা একটা বিন্দু থেকে সমুদ্রবর্তী বিন্দু সঞ্চার পথ, তার মানে তোমাকে এখানে একটা বিন্দু এক্স কমা ওয়াই ধরে নিবা, একটা বিন্দু তোমাকে এক্স কমা ওয়াই ধরে নিতে হবে। এরপর তুমি হচ্ছে এই বিন্দু থেকে হচ্ছে এটার দূরত্ব নির্ণয় করবা, এই বিন্দু থেকে হচ্ছে ওয়াই এর দূরত্ব নির্ণয় করবা, ঠিক আছে। নির্ণয় করার পরে তুমি ক্যালকুলেশন করে দেখবা তুমি এটা পাচ্ছ, ঠিক আছে। এটা তোমরা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক। তবে আবারও বলতেছে ভাইয়ারা, দূরত্ব সংক্রান্ত অঙ্ক একটু কম আসছে, তবে সূত্রগুলো একটু মনে রাখবা, নাহলে কিন্তু পরীক্ষার হলে আসলে তখন তোমার সূত্র মনে করতে করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এবার চলে আসি হচ্ছে আমরা বিভাগ বিন্দু অনুপাত সংক্রান্ত। এটা মানে কি? এটা মানে ওই যে আমরা শিখছিলাম অন্তর্বিভক্ত, অন্তর্বিভক্ত, আরেকটা কি বলতো বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত আরেকটা কি বলতো বহির্বিভক্ত। তো এই অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত নিয়ে একটু কথাবার্তা বলবো, এবং আগেই বলে দিচ্ছি এই 2 আর 3 নাম্বার টাইপটা তুমি যদি চিন্তা করো আমাদের গ্রাফের মধ্যে, তাহলে এটা কিন্তু আমাদের এইটার মধ্যে নাই, এটা কিন্তু আমাদের এইটার মধ্যে চলে, বাকি সকল টাইপের মধ্যে চলে আসছে। সো বুঝতে পারতেছো এখান থেকে একটু পরীক্ষাতে কম আসছে, ঠিক আছে। তার মানে আমরা এখন যে অন্তর্বিভক্তি আর যে বহির্বিভক্তি শিখবো, এটা কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষাতে খুব কমে আসছে, এগ্রি গুচ্ছ বলো বা শুধু এগ্রি পরীক্ষাতে খুব কমে আসছে। ওকে, তো অন্তর্বিভক্তির ক্ষেত্রে স্থানাঙ্ক ও অনুপাত নির্ণয়। তো প্রথমত হচ্ছে যে অন্তর্বিভক্তি জিনিসটা কি, আমরা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিন্দু এ x1 y1, আর এটা হচ্ছে আমাদের একটা বিন্দু হচ্ছে x2 y2। তাহলে এই দুটা বিন্দুকে হচ্ছে তোমার সি নামে একটা বিন্দু একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করবে, নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করবে, সেটা হচ্ছে m1 m2, m1 m2। তখন তোমাকে বলবে এই সি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করো। এ বি এর সংযোগ রেখাকে সি নামে একটা বিন্দু এসে একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করবে, এবং যেহেতু সে ভেতরে বিভক্ত করছে এজন্য তার নাম হচ্ছে অন্তর্বিভক্ত। তখন বলবে এই অন্তর্বিভক্তকারী বিন্দুটা, অন্তর্বিভক্তকারী বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। তখন তোমাকে এক্স ওয়াই নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন দেখো এক্স আর ওয়াই আমরা কিভাবে নির্ণয় করব। অনেকেই বলবো যে ভাই এই সূত্রটা আমার কাছে কঠিন লাগে, আমি ভুলে যাই। বিশ্বাস করো আমি এটা কখনো মনে রাখি না, এই সূত্র আমি নিজেও মনে রাখি না, সূত্র আমি বানাই। কিভাবে সূত্র বানাই চলো একটু দেখি কিভাবে সূত্র বানানো যায়। তো ফার্স্টে একটু খেয়াল করে দেখো তোমার কি লাগবে, এক্স লাগবে আর একটা কি লাগবে ওয়াই লাগবে, এটা তোমাকে বের করতে হবে, এক্স আর ওয়াই বের করতে হবে। এখন আমরা সূত্র ভুলে গেছি পরীক্ষার হলে, তাহলে আমরা এটাকে মনে রাখবো কিভাবে। দেখো প্রথমত যে তোমার অনুপাতটা লাগবে জানা, দেখো m1 আর m2 আছে না, তো তুমি প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে চোখ বন্ধ করে m1 প্লাস m2, m1 প্লাস m2, তারপরে ওয়াই এর ক্ষেত্রে বলবা m1 প্লাস m2, নিচে বলবা m1 প্লাস m2। তার মানে আমি কি করছি বলতো, প্রথমে হচ্ছে আমি অনুপাতগুলোকে যোগ করছি, কেন যেহেতু অন্তর্বিভক্ত এটা আমি আগে যোগ করে ফেলছি, ঠিক আছে, যোগ করে ফেলছি। এবার দেখো ভাইয়া যে আমার বের করতে হবে কি এক্স, কারণ আমি বলবো এক্স এর জন্য আমি উপরে বলবো হচ্ছে x2 আর এখানে বলবো আমি হচ্ছে কি বলতো x1। তার মানে আগে বলবো x2 পরে বলবো x1, খালি এটা মনে রাখতে হবে। এবং y এর জন্য আমি প্রথমে বলবো হচ্ছে y2 পরে বলবো হচ্ছে y1, এবং তোমার সূত্র তৈরি হয়ে গেছে। দেখো সূত্র এটার সাথে পুরোপুরি মিলে গেছে। তাহলে আমরা কিভাবে ট্রিক্সটা মনে রাখলাম, যে আমার হচ্ছে কত অনুপাতে বিভক্ত করছে সেটাকে আমি আগে উপরে নিচে যোগ আকারে লিখে দেবো যেটা অন্তর্বিভক্ত। এরপরে এক্স এর জন্য আগে x2 তারপরে x1, y এর জন্য আগে y2 তারপর y1। আমার অন্তর্বিভক্ত যে সূত্র সেটা আমার হয়ে গেছে। এখন যদি তোমরা সূত্র ভুলেও যাও আমার কোনো আপত্তি নেই, তোমরা এভাবে মনে রাখতে পারবা, ঠিক আছে। আর বহির্বিভক্ত, ভাইয়া বহির্বিভক্তের জন্য কি করতে হবে আমি কিছুই বলবো না, বহির্বিভক্তের জন্য জাস্ট মাইনাস দিবা। বহির্বিভক্ত শুদ্ধ জীবনে কেউ মুখস্থ করবা না, যারা মুখস্থ করবে ওরা বোকা, তো আমরা কেউ বোকা হবো না, তাই না। আমরা কি করবো, জাস্ট প্লাসের জায়গায় একটা মাইনাস দিয়ে দেবো, প্লাসের জায়গায় কি দেবো মাইনাস দেবো, সূত্র শেষ। ওই আগের বারের মতো এই যে m1 মাইনাস m2, m1 মাইনাস m2, m1 মাইনাস m2, m1 মাইনাস m2, এক্স এর জন্য আগে x2 তারপরে x1, y2 y1, সূত্র শেষ। এখন তুমি দেখবা যে আমার যদি কোনো অঙ্ক পরীক্ষাতে আসে আমি কত দ্রুত সলভ করতে পারি। বহির্বিভক্তটা তোমরা করবো, আমি এটা করি। কত দ্রুত সলভ করতে পারে আগে একটু খেয়াল করে দেখো। তোমাকে বলছে স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে, তার মানে অন্তর্বিভক্তকারী যে বিন্দুটা আছে তার স্থানাঙ্ক তোমাকে নির্ণয় করতে হবে। একটু খেয়াল করো, এটা হলো এক্স আর একটা হচ্ছে ওয়াই। দেখো কত দ্রুত সলভ করা যায়, কত দ্রুত সলভ করা যায়। তোমার অনুপাতটা কত দেওয়া আছে একটু বলো। ভাই আমার অনুপাতটা তো 3 4, তো নেতামি করার দরকার নাই, আগে ছোট নাকি আগে বড় লিখবো, যেমনে থাকবে অমনে লিখবা। 3 যোগ 4, 3 যোগ 4, এখানে লিখবা 3 যোগ 4, এখানে লিখবা কত 3 যোগ 4, আগে অনুপাতটা লিখে ফেলছো। এরপরে প্রথমটা হচ্ছে x1 y1, পরেরটা হচ্ছে x2 y2, ঠিক আছে। প্রথমটা x1 y1, পরেরটা x2 y2। তাহলে আগে লিখতে হবে কি x2, তারপর লিখতে হবে কি বলতো x1,
এখানে কি করবা, আগে হচ্ছে y2, তারপর হচ্ছে কি বলতো y1। এখন তুমি দেখো ক্যালকুলেশন করলে কত হয়, এখন দেখো ক্যালকুলেশন করলে কত হয়, নিচে হচ্ছে 7 আর উপরে 3 আসতে 24 আর 4 যোগ করলে হচ্ছে 28, তারপরে 4 সাথে 28, 4 আসতেছে। এবার এখানে দেখো নিচে হচ্ছে 7, 3 6 18, 18 থেকে যদি 4 চলে যায় তাহলে 14, তাহলে এখানে কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত, 4 আর 2, অ্যান্সার হচ্ছে কত 4 2। এই তো তোমরা তো আমার আগে উত্তর দিয়ে দিচ্ছ, আমি কাদেরকে পড়াচ্ছি, হ্যাঁ, যারা আগে থেকে সব উত্তর জানে। হ্যাঁ, ওকে, সো আমি তোমাদেরকে দেখালাম হচ্ছে কি বলতো অন্তর্বিভক্তিটা। এখন তোমরা আমাকে বলো তো বহির্বিভক্ত যদি তোমাকে বহিস্থভাবে যদি বলে তাহলে তুমি কি এটা করতে পারবে না হোমওয়ার্ক? তখন তোমাকে কিন্তু বলতে হবে 3 - 4, 3:4 এর জায়গায় কি বলবো 3 - 4, 3 - 4, তারপর হচ্ছে x2 x1 y2 y1, সূত্র এখানে শেষ। ঠিক আছে, এটা আমরা নিজেরা করে ফেলতে পারবো, কিন্তু এটা আমরা নিজেরা করে ফেলতে পারবো। এবার চলেছে ক্ষেত্রফল, এবং দেখে এই টাইপটা কিরকম ইম্পর্টেন্ট। আমাদের এখানে গ্রাফের মধ্যে বলছে টাইপ নাম্বার 4, টাইপ নাম্বার 4 ইম্পর্টেন্ট আছে, অবশ্যই ইম্পর্টেন্ট আছে। তার মানে ক্ষেত্রফল এই টাইপটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টাইপ। ঠিক আছে, তো চলো চলে আসি টাইপ নাম্বার 4, ক্ষেত্রফল সংক্রান্ত। ক্ষেত্রফল সংক্রান্ত, তো প্রথমে তোমাকে ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। তোমাকে যদি কখনো তুমি দেখো যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিছে, x1 y1, তারপর হচ্ছে x2 y2, তারপর হচ্ছে x3 y3, 3টা শীর্ষবিন্দু দিচ্ছে। তুমি চেষ্টা করবে এই সূত্রটা আগে অ্যাপ্লাই করার জন্য। কিভাবে সেটা দেখো, শীর্ষবিন্দুগুলো তোমার যদি জানা থাকে প্রথমে একটা হাফ লিখতে হবে, তারপর হচ্ছে এই বিন্দুগুলো এক এক করে লিখতে হবে, x1 y1 x2 y2 x3 y3, পরে এটাকে আবার রিপিট করতে হবে। প্রথমে যে থাকবে তাকে কি করতে হবে, রিপিট করতে হবে। ঠিক আছে, অথবা তুমি ম্যাট্রিক্স নির্ণায়কের যে নির্ণায়কটা আছে তার সাহায্যে তুমি কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। তবে আমি তোমাকে বলবো তুমি এই পদ্ধতিতে যাবা না, তুমি হচ্ছে এই পদ্ধতিতেই যাবা। ঠিক আছে, এই পদ্ধতিতে যাবা, যে 3টা শীর্ষবিন্দু লেখার পরে প্রথমটাকে আবার রিপিট করতে হয়, প্রথমটাকে আরেকবার রিপিট করতে হয়। ঠিক আছে, দেন তোমাকে কি করতে হবে, দেন তোমাকে হচ্ছে এভাবে ক্যালকুলেশন করতে হবে, এভাবে ক্যালকুলেশন করতে হবে, এভাবে, তারপর নিচ থেকে উপরে উঠলে মাইনাস চিহ্ন দিতে হবে, এবার তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তবে মজার কাহিনী হচ্ছে এইটাকে আমরা একটু মডিফাই করব, এটাকে একটু কি করব, মডিফাই করব, মডিফাই করে একটু ছোট করব। ভাই কিভাবে ছোট করবেন, চলো আমরা এখন এইটাকেই সুন্দর করে শিখবো হচ্ছে শূন্যকরণ পদ্ধতির মাধ্যমে। কিসের মাধ্যমে, শূন্যকরণ পদ্ধতির মাধ্যমে। শূন্যকরণ পদ্ধতি মানে কি, শূন্যকরণ পদ্ধতি মানে দেখো, যদি তুমি কোনোভাবে একটু বুঝো, যদি তুমি কোনোভাবে প্রথম দুইটা এবং শেষের দুইটাকে তুমি যদি 0 0 বানায় ফেলতে পারো, প্রথমটা এবং শেষেরটা যদি তুমি 0 0 বানায় ফেলতে পারো, তাহলে তুমি এখানে কিছু একটা পাবা, এখানে কিছু একটা পাবা, এখানে কিছু একটা পাবা, এখানে কিছু একটা পাবা। তাহলে কি হবে, তাহলে তুমি জাস্ট এভাবে আড়াআড়ি গুণ করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ আমি তোমাকে এটা বোঝাতে যাচ্ছি যে আমার এখানে x1 y1 আর এখানকার x1 y1 যদি আমি কোনোভাবে 0 বানাই ফেলতে পারি, তখন আমার এইটাও কলাম 0 হবে, এই কলামটা 0 হবে। তখন শুধুমাত্র আমি এতটুকু নিয়ে ক্যালকুলেশন করলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। এখন কথা হচ্ছে ভাই আপনি তাহলে এগুলাকে 0 বানাবেন কিভাবে, এটাকে আপনি 0 বানাবেন কিভাবে? চলো আমরা এখন একটা অঙ্ক দেখি যে কিভাবে এটাকে আমরা 0 বানাইতে পারি। ঠিক আছে, এটাকে বলা হয় শূন্যকরণ পদ্ধতি। তাহলে এই শূন্যকরণ পদ্ধতির মাধ্যমে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা যে অঙ্কগুলো আছে সেগুলো এখন আমরা এক এক করে সলভ করব। ঠিক আছে, ওকে। তো প্রথমে তোমাকে তারা বলছে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। 3টা ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। তো আমি একটু লিখি, -1 - 2, পরীক্ষার হলে না লিখলেও চলবে এগুলা, 2,5 3,10। তো আমি তোমাকে একটা কথাই বলবো, তুমি যাকে মন চায় তাকে তুমি 0 0 বানাই দিবা। কি বললাম, তোমার যাকে মন চায় তুমি তাকে 0 0 বানাই দিবা। এখন তোমার মনে করো যে এই বিন্দুটার পর রাগ উঠছে যে এ কেন মাইনাস হয়েছে, তাই তুমি কি বলবা যে আমি ভাই এইটার বদলে আমি লিখবো হচ্ছে 0 0, এটার বদলে আমি কি লিখবো 0 0 লিখবো। এখন দেখো ভাইয়া, তুমি একটা বিন্দুকে ইচ্ছা করলে কিনা সেটা 0 0 বানাতে পারো না। তবে আপনি যে মাত্রই বললেন 0 0 বানাতে পারবো, 0 0 বানাতে পারবা, তবে তুমি ডিরেক্টলি 0 0 যে বানাইছো তুমি নিশ্চয়ই এটার সাথে কোনো একটা কাজ করছো। কি কাজ করছো বলতে পারবা? তুমি এটার সাথে +1 যোগ করছো, এটার সাথে তুমি +2 যোগ করছো, তখন এটা 0 0 হয়েছে। দেখো তুমি রাগ করে 0 0 বসাইছো, তার মানে নিশ্চয়ই তুমি কোনো একটা কাজ করছো। কি কাজ করছো, -1 এর সাথে +1 যোগ করছো, তাহলে ক্যালকুলেশন করলে 0, -2 এর সাথে +2 তুমি যোগ করে কি পাইছো, 0 পাইছো। তাই তুমি অ্যাকচুয়ালি 0 0 লিখছো, ঠিক আছে, তবে তুমি এই কাজটা করে ফেলছো মনের অজান্তে। এখন যেহেতু মনের অজান্তে তুমি এই কাজটা করে ফেলছো, এখন প্রত্যেকটা বিন্দুর সাথে এটা তোমাকে ক্যালকুলেশন করে দিতে হবে। তাই তুমি দেখো এটার সাথে বলবা +1 +2
এখানে বলবো +1 +2। তাহলে দেখো 3 এর সাথে +1 করলে কত হবে 3 হবে, 5 এর সাথে 2 যোগ করলে কত হবে 7 হবে। প্রত্যেকটা বিন্দু তখন তোমাকে চেঞ্জ করে ফেলতে হবে। 3 এর সাথে 1 যোগ করলে হবে 4, 10 এর সাথে 2 যোগ করলে কত হবে 12 হবে, 12 হবে। এখন তুমি এটাকে বাদ দিয়ে দাও, যেটা 0 0 মানে সেটা এখন বাদ। আর বাকি যে দুটো আছে এই দুটাকে নিয়ে এখন তুমি ক্যালকুলেশন করতে পারো, যেটা হলো 3 7 আর এটা কত 4 12। আর তুমি আড়াআড়ি গুণ করে দাও, 3 12 কত হয় 36, 36 মাইনাস হচ্ছে 28, 4 সাথে 28, তাহলে হচ্ছে হাফ ইন্টু 8, তার মানে হচ্ছে কত 4। তার মানে অ্যান্সার হচ্ছে কত বলতো 4 স্কোয়ার ইউনিটস, অ্যান্সার সি। সো এটা হলো শূন্যকরণ পদ্ধতি, যে তোমার যাকে মন চায় তাকে তুমি 0 0 বানাই দেবা, এরপরে বাকিগুলোতে তোমাকে সেম অপারেশন করতে হবে। করানোর পরে তুমি যে দুটা বিন্দু পাবা সেই দুটা বিন্দু নিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সারটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই তো প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছে, অ্যান্সার হচ্ছে সি। তার মানে আমাদের যদি এরকম কোনো অঙ্ক আসে আমরা অবশ্যই অবশ্যই করতে পারবো। সমকোণী ত্রিভুজে পরিকেন্দ্রের অবস্থান কোথায়? হ্যাঁ, তো পরিকেন্দ্র আসলে কি এটা তোমাকে জানতে হবে। সমকোণী ত্রিভুজে পরিকেন্দ্র, একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছি, ঠিক আছে। চিত্র কই পাবো, আচ্ছা যাক। তো পরিকেন্দ্র বলতে বোঝায় যে এই যে তুমি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছো না, এটা যে 3টা শীর্ষবিন্দু আছে, এটা যে 3টা শীর্ষবিন্দু আছে, এই যে 3টা শীর্ষবিন্দু আছে না, 3টা শীর্ষবিন্দু দিয়ে অবশ্যই বৃত্তকে গমন করতে হবে। কাকে গমন করতে হবে? বৃত্তকে গমন করতে হবে। দেখো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আছে, এই যে দেখো 3টা শীর্ষবিন্দু আছে, এই 3টা শীর্ষবিন্দু দিয়ে অবশ্যই একটা বৃত্তকে গমন করতে হবে। তাহলে এই বৃত্তের যে কেন্দ্র, এই বৃত্তের যে কেন্দ্র সেটা অবশ্যই এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে পড়ে যাবে, পতিত হবে। এটা মনে রাখবা যে পরিকেন্দ্র বলতে হচ্ছে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে থাকি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা শুধুমাত্র, তাহলে এই বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্রটা অবশ্যই অতিভুজের উপর পতিত হবে। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে কি বলতো, পরিকেন্দ্রের অবস্থান কোথায়? পরিকেন্দ্রের অবস্থান হচ্ছে অতিভুজের উপরে। পরিকেন্দ্রের অবস্থান কোথায়? অতিভুজের উপরে। ঠিক আছে। টাইপ নাম্বার 5, 3টি বিন্দু সমরৈখিক হওয়ার শর্ত। সমরৈখিক মানে আমরা বুঝি, সমরৈখিক মানে আমরা বুঝি, সমরৈখিক মানে হচ্ছে তোমার একটা তুমি রেখা টান দিলাম, এই রেখার উপরে তুমি যদি 3টা বিন্দু নাও, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, 3টা তুমি যদি বিন্দু নাও, তাহলে 3টা বিন্দু কি হয়েছে একই রেখায় উপরে আসছে না? তাই 3টা বিন্দু যদি একই রেখার উপরে থাকে তখন বলা হয় এই 3টা বিন্দু হচ্ছে সমরৈখিক। এই 3টা বিন্দু কি সমরৈখিক বা সমরেখ, তুমি এটাকে যে কোনোটা বলতে পারো। তার মানে সমরেখ বা সমরৈখিক কি, যে 3টা বিন্দু যদি একই রেখায় থাকে তাহলে তাকে আমরা বলি কি সমরৈখিক বা সমরেখ বলে থাকি। এখন তোমাকে এরকম টাইপের অঙ্ক তারা তোমাকে মাঝে মধ্যে দিতে পারে। ঠিক আছে, তো এইটা বের করার 3টা নিয়ম আছে, আমরা তার মধ্যে সবচেয়ে সহজ নিয়মটা শিখবো। সবচেয়ে সহজ নিয়মটা শিখবো, সেটা কি? সেটা হচ্ছে আমরা এ বি এর ঢাল নির্ণয় করব। কার ঢাল নির্ণয় করব? এ বি এর ঢাল নির্ণয় করব। আর হচ্ছে আমরা বিসি এর ঢাল নির্ণয় করব, বিসি এর ঢাল নির্ণয় করব, এ বি এর ঢাল আর বিসি এর ঢাল। আর মনে রাখবা সমরৈখিক যদি হয়ে থাকে তখন তুমি যদি এ বি এর ঢাল নির্ণয় করো আর যদি বিসি এর ঢাল নির্ণয় করো তাহলে এটার ঢাল যা এইটার ঢালও তাই, কেননা ওরা একটা রেখার উপর অবস্থান করতেছে, একটা রেখায় আছে। রেখা থাকলে ধনাত্মক এক্স অক্ষের সাথে তারা একই কোণ উৎপন্ন করবে। তাই জন্য মনে রাখবা এম মান হচ্ছে ঢাল। তাহলে আমি যদি এ বি এর ঢাল নির্ণয় করি আর আমি যদি বিসি এর ঢাল নির্ণয় করি, এই ঢাল দুটো সমান। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাই আমি যদি এই কাজটা করি যে আমি এ বি এর ঢাল নির্ণয় করলাম আর আমি এসি এর ঢাল নির্ণয় করলাম, তাহলে কি উত্তর হবে? উত্তর হচ্ছে অবশ্যই হবে, তা অবশ্যই হবে। আমরা এটা দিয়ে সাধারণত অঙ্ক করার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কগুলো খুব শর্টকাটে হয়ে যাবে। এর বাইরেও তুমি হচ্ছে এই নিয়মে করতে পারবা। দেখো যে তুমি মনে রাখবা যে এসি ইকুয়াল টু এ বি প্লাস বিসি, অর্থাৎ এ বি এর দূরত্ব বিসি এর দূরত্ব যদি এসি এর দূরত্বের সমান হয়ে থাকে তাহলে বলতে পারো যে এই 3টা বিন্দু কি সমরৈখিক। এর বাইরে তুমি আরেকটা জানো, সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয়ে থাকে, ত্রিভুজ ক্ষেত্রফল যদি শূন্য হয়ে থাকে, ত্রিভুজ ক্ষেত্রফল যদি শূন্য হয়ে থাকে তা মনে রাখবা যে বিন্দু 3টা সমরৈখিক। তুমি দেখো এটা দিয়ে কি কোনো ক্ষেত্রফল উৎপন্ন করা যাচ্ছে? উত্তর হচ্ছে না, যাচ্ছে না। তাহলে এটার ক্ষেত্রফলটা হচ্ছে শূন্য, এটা ক্ষেত্রফলে কি শূন্য, তো এখানে ত্রিভুজ দেওয়া দরকার না, খালি মনে রাখবা ক্ষেত্রফল হচ্ছে শূন্য। এই 3টা প্রসেসে তুমি হচ্ছে সমরৈখিকটা বের করতে পারো, তবে আমরা এইটা দিয়ে করব।
ঢাল দিয়ে করব, ঠিক আছে, ঢাল দিয়ে করব। তো চলো আমরা এখন দেখি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা যে এমসিকিউগুলো ছিল সেই এমসিকিউগুলো আমরা করতে পারি নাকি পারি না। ওকে, ভাবে আসে একটা অঙ্ক বলছে, দেখো কি যে বিন্দুত্রয় সমরেখ হলে, সমরেখা হয়ে গেছে, সমরেখ হলে কে এর মানটা কত হবে, ঠিক আছে, সমরেখা হলে কে এর মানটা কত হবে। এখন তুমি এরিয়া দিয়েও করতে পারো, তুমি ঢাল দিয়েও করতে পারো, তুমি দূরত্ব দিয়েও করতে পারো, তবে সবচেয়ে সোজা হচ্ছে কি বলতে ঢাল দিয়ে, ঢাল দিয়ে। হ্যাঁ, তবে তোমাকে একটু বলে দিই যে দুই বিন্দুর ঢালের সূত্র কি। দেখো দুইটা বিন্দু যদি ঢাল হয় x1 y1 আর x2 y2, বিন্দুগামী সরলরেখার ঢাল কি? দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, ঠিক আছে। তার মানে দুইটা বিন্দু যদি তোমার জানা থাকে তাহলে সেই দুটা বিন্দুর ঢাল নির্ণয়ের সূত্র কি মুখস্থ রাখতে হবে। উপরে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, নিচে হচ্ছে কি বলতো ভুজদ্বয়ের অন্তর। পরীক্ষায় কিন্তু আসবে এরকম টাইপের অঙ্ক, উপরে কোটিদ্বয়ের অন্তর, নিচে কি ভুজদ্বয়ের অন্তর, ঠিক আছে। তাহলে এখন দেখো তো আমরা কি করব। আমাদের এখানে বিন্দু দেওয়া আছে, তো আমরা এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। তাই আমি প্রথমে হচ্ছে এ বি এর ঢাল নির্ণয় করবো। কার ঢাল? এ বি এর ঢাল। তা কি করবো? কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর, উপরে হলো কোটিদ্বয়ের অন্তর আর নিচে কি বলতো ভুজদ্বয়ের অন্তর। ফর্মুলার মাইনাস আর এ মাইনাস মিলে প্লাস হয়ে গেছে। আরেকটা আমি বিসি এর ঢাল নির্ণয় করবো, বিসি এর ঢাল, বিসি এর ঢাল। তাহলে কোটিদ্বয়ের অন্তর 3 মাইনাস হচ্ছে 5, এগারো 2 মাইনাস কে মাইনাস 0, ঠিক আছে, মাইনাস 0 না লিখলেও চলতো, লিখলাম। এখন এই দুটা ঢাল কি বলতো সেম, ঢাল কি সমান? তাহলে এখানে কত হচ্ছে 5 থেকে 2 গেলে হচ্ছে 3, 3 বাই কে ইকুয়াল টু এখানে কত হচ্ছে -2 ডিভাইড বাই হচ্ছে 2 মাইনাস কে, আর আর গুণ করে দাও 6 মাইনাস হচ্ছে 3 কে প্লাস হচ্ছে 2 কে ইকুয়াল টু কত 0। আমি একবারে কাজ করছি, তাহলে হচ্ছে মাইনাস কে ইকুয়াল টু হচ্ছে -6, তাহলে অতএব কে ইকুয়াল টু কত 6। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলতে সি, অ্যান্সার হচ্ছে সি। ভেরি গুড, সবাই উত্তর দিচ্ছ। তার মানে রেখাত্রয় যদি বিন্দুত্রয় যদি সমরেখ হয়ে থাকে তাহলে আমরা ঢাল বের করব। আর দুই বিন্দুর ঢাল বের করার সূত্র কি বললাম? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। দুইটা ঢাল হচ্ছে কি বলতো ইকুয়াল, ঢাল যদি ইকুয়াল হয়ে যায় দেন তুমি সেখান থেকে কে এর মানটা পেয়ে যাবে, ঠিক আছে। ভেরি গুড, ভেরি গুড। বিন্দুত্রয় সমরেখ হলে এর মানটা কত হবে এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবা, সেম অঙ্ক, দেখে ভয় পাওয়ার দরকার নেই। আগে তোমরা এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, এটাকে সি ধরবা। এটা হাফ হওয়ার সম্ভাবনা বেশি, আমি শিওর না, হাফ বা মাইনাস হাফ যে কোনো একটা হবে, ভুলে গেছি উত্তরটা, যে কোনো একটা উত্তর হবে। তো এ বি এর ঢাল বের করবা, বি সি এর ঢাল বের করবা, ইকুয়াল দিবা, ইনশাল্লাহ এর মানটা পেয়ে যাবা, ঠিক আছে। এবার চলেছে আমরা টাইপ নাম্বার 6, শীর্ষবিন্দু সংক্রান্ত। এই টাইপটা থেকে অঙ্ক খুবই কম আসছে, বা তা আমরা একটু দেখব, সামান্তরিকের শীর্ষবিন্দু নির্ণয়, সামান্তরিকের শীর্ষবিন্দু নির্ণয়, ঠিক আছে। তো তোমাকে পরীক্ষা এইভাবে বলবে যে কোনো একটা সামান্তরিক হইতে পারে, হ্যাঁ, যে কোনো একটা সামান্তরিক হইতে পারে। তো এ বি সি ডি হচ্ছে আমাদের একটা এ বি সি ডি। তো এই সামান্তরিকের তিনটা বিন্দু স্থানাঙ্ক তারা তোমাকে দিবে, আর তোমাকে চতুর্থ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলবে। সাপোজ তোমাকে এই চতুর্থ বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে বললো, ঠিক আছে। সামান্তরিক বলতে পারে, আয়তক্ষেত্র বলতে পারে, রম্বস বলতে পারে, বর্গ বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। তিনটা স্থানাঙ্ক দিবে, 4 নাম্বারটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো এটার খুব সহজ ট্রিক্স আছে, সেই সহজ ট্রিক্সটা আমরা এখন দেখবো যে সহজ ট্রিক্সটার মাধ্যমে আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে। চলো, তোমাকে তারা তিনটা বিন্দু স্থানাঙ্ক দিচ্ছে, বলছে বিন্দুত্রয় এ বি সি ডি রম্বসের 3টি শীর্ষবিন্দু হয়, তবে সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। সি এর স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে। তো আমরা একটু চিত্রটা অঙ্কন করি, তোমাকে পারফেক্ট ভাবে অঙ্কন করা লাগবে না, যে কোনো ভাবে অঙ্কন করলেই চলবে, ঠিক আছে। তাহলে আমার এ বিন্দু স্থানাঙ্ক কত 2,5, বি বিন্দু স্থানাঙ্ক কত 5,6। শর্টকাটটা শিখানো কাজে দিবে। সি বিন্দু স্থানাঙ্ক আমি জানি না, ডি বিন্দু স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে 6, সরি ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দু আমাকে বের করতে হবে। সবাই একটু শর্টকাটটা শুনো, অনেকভাবে বের করতে পারবা। আমি তোমাকে যেভাবে শিখাচ্ছি এভাবে শিখলে তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে। তুমি একটু আমাকে বলো তো এখানে কর্ণ কয়টা আছে? ভাই কি বলেন, এটা তো কর্ণ 2টা, যে কোনো সামান্তরিক কে কর্ণ কয়টা থাকে? 2টা থাকে। গুড। এখন দেখো তো এই দুটা কর্ণের মধ্যে কোন কর্ণ বরাবর গেলে তুমি দুটা স্থানাঙ্কই জানা স্থানাঙ্ক আছে কোন কর্ণ বরাবর। ভাই আমি যদি বিডি কর্ণ বরাবর যাই, কোন কর্ণ বরাবর যাই? যদি আমি বিডি কর্ণ বরাবর যাই তাহলে এই বিডি এর মধ্যে দুটা স্থানাঙ্ক আমার জানা আছে, তাই না? দুটা স্থানাঙ্ক আমার জানা আছে। ওকে, তো আমার বের করতে হবে কি এক্স আর ওয়াই, তাই না? এক্স আর ওয়াই বের করতে হবে। তো যেহেতু আমি বিডি কর্ণ বরাবর গেলে আমি দুইটা স্থানাঙ্কই জানি, এই জন্য মনে রাখবা
এই যে 5 আছে, যে ভুজগুলো আগে নিবা, ওকে ভুজ 5 আছে আর 6 আছে, এটাকে তুমি যোগ করে দিবা। 5 আর 6 কি করবা, যোগ করে দিবা। আবার বলছি যেহেতু আমি বিডি বরাবর গেলে দুইটা স্থানাঙ্ক আমি জানি, বাট এসি বরাবর গেলে কিন্তু আমি এটা জানি না, সি এর স্থানাঙ্ক জানি না। এই জন্য বিডি বরাবর গেলে আমি দুইটা স্থানাঙ্ক জানি, তো এই জন্য আমি প্রথমে ভুজলাকে যোগ করবো, যেটা আমি এক্স এর মানটা বের করতেছি। এরপরে দেখো অবশিষ্ট একটা স্থানাঙ্ক পড়ে আছে, সেটা কি, সেটা হচ্ছে এ নামে একটা স্থানাঙ্ক পড়ে আছে। যে পড়ে আছে তাকে তুমি সুন্দর করে বিয়োগ করে দিবা ভুজটাকে, যা যাকে ভুজ নিয়ে কাজ করতেছে, তার মানে এটাকে আমি বিয়োগ করে দেবো। তার মানে যে কর্ণ বরাবর গেলে আমি দুইটা স্থানাঙ্কই জানি, তাদেরকে করব যোগ, আর অবশিষ্ট যে পড়ে থাকবে তাকে করব কি বলতো, বিয়োগ। এখন বলো ক্যালকুলেশন করলে কত হচ্ছে এখানে, 5 6 11 9। এবার ওয়াই এর ক্ষেত্রে সেম, 6 আর 7 যোগ করবা, 6 আর 7 যোগ করবা, আর অবশিষ্ট যে আছে ওকে বিয়োগ করবা, তাহলে হচ্ছে 8, তাই না? ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 9,8, অ্যান্সার হচ্ছে 9,8, অ্যান্সার হচ্ছে 9,8। দেখো ট্রিক্সটা বুঝতে পারছো কিনা? যে কর্ণ বরাবর আমি গেলে দুইটা স্থানাঙ্ক আমার জানা আছে, তাদের ভুজগুলোকে যোগ করব, অবশিষ্টকে বিয়োগ করব। যে কর্ণ বরাবর গেলে আমি দুইটা স্থানাঙ্কে জানি, তার কোটিগুলোকে যোগ করব, আর অবশিষ্ট কোটিকে আমি কি করব, বিয়োগ করে দিব। ঠিক আছে, অবশিষ্ট কোটিকে আমি বিয়োগ করে দিব। ওকে, এবার চলে আসি আমি পরবর্তী টাইপে, ভরকেন্দ্র নির্ণয়। ভরকেন্দ্র নির্ণয় এটা আমরা প্রত্যেকে পারি। ভরকেন্দ্র নির্ণয়, ভরকেন্দ্র জিনিসটা কি, চলো আমরা কিছু এখান থেকে ইনফরমেশন জানবো, যে কোনো সময় পরীক্ষা এমসিকিউ চলে আসতে পারে। তো আমার এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার x2 y2, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমার x3 y3, তিনটা বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, এখন এই তিনটা বিন্দু স্থানাঙ্ক তোমাদেরকে পরীক্ষা হলে দিতে পারে, নাও দিতে পারে। তো যাই হোক, আমি কি করব দেখো, যে এই শীর্ষবিন্দু থেকে বিসি এর মধ্যবিন্দু, সাপোজ ধরো বিসি এর মধ্যবিন্দু হচ্ছে এটা, বিসি এর মধ্যবিন্দুর পর আমি একটা মধ্যমা টান দিব। মধ্যমা বলতে কি বোঝায়, মধ্যমা বলতে বোঝায় বিসি এর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষকে যোগ করলে তুমি যেটা পাবা সেটাকে বলা হয় মধ্যমা। বিসি এর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষকে যোগ করলে তুমি যেটা পাবা সেটাকে বলা হয় মধ্যমা। একই রকম ভাবে আমি বি শীর্ষবিন্দু থেকে এসি এর মধ্যবিন্দুর উপর আমি একটা টান দিব, তারপর সি থেকে এখানে আমি একটা টান দিব। তাহলে এই তিনটা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় কি বলতো, ভরকেন্দ্র। তাকে বলা হয় কি, ভরকেন্দ্র। এখানে এটা কথা লেখা আছে। এখন আরেকটা কথা মনে রাখতে হবে, এই যে তোমার মধ্যমাগুলো আছে, এই মধ্যমাগুলো কিন্তু ভাইয়া 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এমসিকিউতে আসতে পারে যে ভরকেন্দ্রের যে মধ্যমাগুলো আছে সেগুলো ভরকেন্দ্রকে কত অনুপাতে বিভক্ত করে এবং কিভাবে বিভক্ত করে। উত্তর হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করে এবং সেটা অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, এখানে স্পষ্ট লিখে দেওয়া আছে। আর ভরকেন্দ্র নির্ণয় করার সূত্র তোমরা প্রত্যেকে জানো, যে ভুজ তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, কমা কোটি তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। দুধভাত একটা অঙ্ক, ঠিক আছে, একদম দুধভাত, যে ভুজ তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ, কমা কোটি তিনটাকে যোগ করে কি 3 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এতটুকু ইনফরমেশন থেকে আমরা এখন দেখব যে বিগত বছরে কৃষি বিশ্ববিদ্যালয় এখান থেকে আসলে প্রশ্ন দিয়েছিল কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, এখান থেকে প্রশ্ন এসেছিল। তো চলো একটু আমরা দেখি। প্রথমে বামে আসে একটা প্রশ্ন দিয়ে বলছে তিনটা শীর্ষবিন্দু ত্রিভুজে ভরকেন্দ্র কোনটি। এই কমেন্ট করে একটু বলো তো কত, একটু বলো কত হবে অ্যান্সার। তোমরা এটা অ্যান্সার বলো, দ্রুত অ্যান্সার বলো। তাহলে দেখো 2 আর 1 যোগ করলে 3, আর 3 যোগ করলে কত, 6, তাকে 3 দিয়ে ভাগ করে দাও। হ্যাঁ, কমা 3 আর 5 যোগ করলে কত হয়, 8, 8 আর 4 যোগ করলে কত হয়, 12, তাকে 3 দিয়ে ভাগ করে দিবা। তাহলে অ্যান্সার কত হচ্ছে একটু বলো তো। অ্যান্সার হচ্ছে আমাদের 2,4, অ্যান্সার হচ্ছে 2,4, অ্যান্সার হচ্ছে কত, সি। ভেরি গুড, যারা অ্যান্সার দিচ্ছ ভেরি গুড, অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। বাবে আসে আরেকটা প্রশ্ন। এবার তারা এখানে একটু দুর্নীতি করছে। কি দুর্নীতি করছে ভাইয়া? তারা এবার তোমাকে তিনটা শীর্ষবিন্দুর মধ্যে 2টা শীর্ষবিন্দু দিছে আর ভরকেন্দ্র দিছে, বলছে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত। তা আমরা কি জানি, আমরা জানি এক্স ইকুয়াল টু এটা, এটা আরেকটা হচ্ছে বিন্দু ছিল x3 ডিভাইড বাই হচ্ছে 3। দেখো বুঝছো কিনা, x1 এর মান জানি, x2 এর মান জানি, বাট x3 মানটা আমি জানি না। x3 লিখলাম প্লাস ডিভাইড হচ্ছে 3। তো এখন এই যে দেখো মাঝখানে তারা আমাকে যেটা দিচ্ছে ভরকেন্দ্র দিয়ে দিচ্ছে না x, y। তা দেখো x এর মান কত 6 আর y এর মান কত বলো তো 4। তো আমি বললাম এটা মান হচ্ছে 6, 4 আর 2, 6 আর 2 যোগ করলে হচ্ছে 8, যোগ হচ্ছে x3 3, 3 6 কত হয় 18, মাইনাস হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে x3। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ x3 ইকুয়াল টু হচ্ছে 10। এখন তোমার লাগবে কি ওয়াইটা।
তাহলে ওয়াই এর মানটা কত আমার 4, 4 ইকুয়াল টু 7 আর একে যোগ করলে হচ্ছে 8 প্লাস হচ্ছে y3 ডিভাইড বাই হচ্ছে 3, 12 মাইনাস হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে y3, তাহলে y3 এর মানটা হচ্ছে কত আমার 4, তাহলে 10 আর 4 10,4। ভেরি গুড, ভেরি গুড। যারা উত্তর দিচ্ছ সাবাস, সাবাস। অ্যান্সার সি, ঠিক আছে, গুড। যারা অ্যান্সার সি দিয়েছে ভেরি গুড। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ 8 নাম্বার এবং সবচেয়ে সহজ টাইপ। যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ক্লাস করছে প্রত্যেকে বলবো এখন একটু নড়েচড়ে বসতে হবে। আমরা আমাদের ইম্পর্টেন্ট টাইপে চলে এসেছি। ভাই আপনি কেমনে বুঝলেন এটা ইম্পর্টেন্ট টাইপ? কেননা আমি অনেক অ্যানালিসিস করছি এবং সেখান থেকে আমি দেখছি 8 নাম্বার টাইপ এবং 9 নাম্বার টাইপ থেকে সবচেয়ে বেশিবার আমাদের এগ্রি গুচ্ছ হোক, বাও হোক, সাও হোক, যেটাই হোক না কেন সব জায়গাতে সবচেয়ে বেশিবার হচ্ছে এই দুটো টাইপ থেকে আসছে। বাট আমি এক্সাম্পল কিন্তু এত বেশি রাখি নাই, কারণ তোমরা হয়তো বা জানো না আমি ক্লাসের শেষে বা স্লাইডের শেষে প্র্যাকটিস প্রবলেম দিয়ে রাখছি। সেই প্র্যাকটিস প্রবলেমে মিনিমাম হলো 40 থেকে 45টা অঙ্ক আছে, যেটা তোমাদের প্রত্যেকে সমাধান করতে হবে নিজে নিজে। সো 8 নাম্বার আর 9 নাম্বার টাইপ থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসছে। সো সবাই একটু নড়েচড়ে বসো যে আমাদের 8 নাম্বার আর 9 নাম্বার টাইপটা খুব বেশি গুরুত্ব দিতে হবে। এরপর আসবে আমাদের 10 নাম্বার টাইপ, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা ইম্পর্টেন্টের দিকে আগাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে প্রথমে বলে নিই যে আজকে ক্লাসটা করার পরে স্লাইড তো তোমরা পেয়ে যাবা, হ্যাঁ, ওয়েবসাইটে বলো বা আমাদের এই লাইভের উপরও পেয়ে যাবা, আমি ক্যাপশনে অ্যাড করে দিব। তো প্রত্যেকে এই যে ক্লাস শেষে এখান থেকে স্লাইড নাম্বারটা আমি তোমাদের বলে দিতে পারবো, 30টার মতো হতে প্র্যাকটিস প্রবলেম আছে। হ্যাঁ, প্র্যাকটিস প্রবলেম আছে 25টার কাছাকাছি হবে। এই প্র্যাকটিস প্রবলেম প্রত্যেকে করতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে এতক্ষণ যা পড়িয়েছি, দেখো তোমাদেরকে আমি যা পড়াইছি সেগুলোই কিন্তু আমি আবারও দিয়ে রাখছি, কেননা অনেক প্রশ্ন ছিল তো এত প্রশ্ন তো আর ক্লাসে সলভ করাবো না। তো এই জন্য প্র্যাকটিস প্রবলেম আকারে দিয়ে দিছি যে আমি তোমাদের যা পড়াইছি সেগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিসে দিয়ে দিচ্ছি। আরও যেগুলো যেহেতু করানো হয় নাই ক্লাসে, তো তোমরা এগুলো অবশ্যই কী করবো বলতো, সেম টাইপগুলোই ওই টাইপগুলো থেকে আরও এক্সাম্পল আছে, সেগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিচ্ছি। প্রত্যেকে এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? এবং তুমি নিজেকে যাচাই করবা যে আসলে পারতেছো কিনা। ওকে, তো আমরা আমাদের 8 নাম্বার টাইপে চলে আসি। 8 নাম্বার টাইপ হচ্ছে ঢাল সংক্রান্ত, ঠিক আছে? ভাই নোট কথা দেওয়া লাগবে, এত নোট দেওয়ার দরকার নেই। আপাতত চান্স পাওয়ার জন্য পড়াশোনা করো, ঠিক আছে? পড়াশোনা করো, প্র্যাকটিস করবা, খাতায় বসে বসে প্র্যাকটিস করবা, হাতে লেখা জঘন্য হোক, জাস্ট খালি প্র্যাকটিস করবা, ঠিক আছে? ঢাল সংক্রান্ত যে সূত্রাবলীগুলো আছে সেই সূত্রগুলো আমি এখানে লিখে দিছি। প্রথম সূত্রটা আমরা অনেকে হয়তোবা জানি যে কোনো একটি সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যদি থেটা কোণ উৎপন্ন করে, তাহলে ওই রেখার ঢালটা হচ্ছে কি বলতো, m = 10 থেটা। ওই রেখার ঢালটা হচ্ছে কি বলতো, m = 10 থেটা, m = 10 থেটা। এরপরে কেস 2 আমরা একটু আগে দেখছি যে কোটিদ্বয়ের পরিবর্তন বাই হচ্ছে ভুজদ্বয়ের পরিবর্তন। যদি তোমাকে দুটা বিন্দু দেয়, সেই বিন্দুর ঢাল হচ্ছে কি, উপর হচ্ছে কোটিদ্বয় অন্তর, নিচে হচ্ছে কি বলতে ভুজদ্বয়ের অন্তর। অনেকে বলতে পারো যে ভাইয়া আমি যদি এখানে y1 - y2 x1 - x2 দিই তাহলে হবে কিনা? উত্তর হচ্ছে হবে, তাও হবে, সমস্যা নেই। আর 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, যে এই সরলরেখার ঢাল, একটা রেখার ঢাল নির্ণয় করার সূত্র হচ্ছে -a/b। একটা রেখার ঢাল নির্ণয় করার সূত্র হচ্ছে কি বলতো, -a/b, ঠিক আছে? একটা রেখার ঢাল নির্ণয় করার সূত্র হচ্ছে a/b। আর যদি তোমাকে কখনো বলে এই রেখার লম্ব ঢাল, একটু বুঝো, এই রেখার লম্ব ঢাল তো ডিরেক্টলিও বের করা যায় বা এভাবেও বের করা যায়, যে তুমি প্রথমে আগে একটা রেখার ঢাল বের করলা, একটু বুঝো, তুমি একটা রেখার ঢাল বের করার সূত্র শিখলা -x এর সহগ বাই y এর সহগ, ঠিক আছে? তাহলে হচ্ছে -a/b। এখন তোমাকে অনেকে বলবে এই রেখার লম্ব ঢাল নির্ণয় করো, তখন তুমি কি করবা? তখন তুমি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি প্রথমে আগে তার ঢালটা নির্ণয় করবা। আগে কি নির্ণয় করবা? তার ঢাল নির্ণয় করবা। এরপরে তুমি বলবা যে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নকে উল্টায় দিব। তাহলে এখানে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে তাকে উল্টালে কি পাবা? প্লাসে পাবা। যদি প্লাস থাকে তাহলে তাকে উল্টালে মাইনাস পাবো। এরপরে হচ্ছে আমি যদি a আর b কে যদি উল্টাই দিই তাহলে আমি কি পাবো? b/a। তাহলে এটা তার হচ্ছে লম্ব ঢাল। এবং এই ঢাল আর এই ঢাল গুণ করলে ঢাল দ্বয়ের গুণফল তুমি -1 পাবা। দুটা রেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল কি? -1। তার মানে অনেক সময় তোমাকে তারা লম্ব ঢাল বের করতে বলতে পারে, তো তখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে আগে ঢাল বের করে তারপর হচ্ছে তুমি চিহ্ন উল্টাই দিলা, সংখ্যাটাকে উল্টাই দিলা। অথবা তুমি যদি বলো ভাই আমি ডিরেক্ট সূত্র চাই, তাহলে কি করব? তাহলে এটা হলো কেস নাম্বার 4, কেস 4, যে ax + by + c = 0। রেখার লম্ব ঢাল, ঠিক আছে?
তো এখানে কোনো মাইনাস হবে না, সামনে কোনো মাইনাস দেওয়া যাবে না। উপরে তোমাকে বলতে হবে ওয়াই এর সহগ আর নিচে বলতে হবে এক্স এর সহগ, এক্স এর সহগ। যদি তুমি লম্ব ঢালে যদি ডিরেক্টলি সূত্র চাও তাহলে সূত্র হচ্ছে ওয়াই এর সহগ বাই এক্স এর সহগ। ওয়াই এর সহগ কত বি আর এক্স এর সহগ কত এ, যেটা কিনা আমাদের একটু আগে বেরিয়েছিল, সো পরীক্ষায় দেখতে হবে যে ঢাল চাচ্ছে নাকি লম্ব ঢাল চাচ্ছে। তুমি ঢাল বের করে তাকে উল্টায় দিলে লম্ব ঢাল পাবা, আবার লম্ব ঢালে তুমি ডিরেক্টলি সূত্র অ্যাপ্লাই করে পেতে পারো। ঠিক আছে, চলো আমরা দেখি যে কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা কি কি এমসিকিউ ছিল সেগুলো আমরা এক এক করে দেখে ফেলি। ফার্স্ট একটু খেয়াল করে দেখো যে এই রেখার উপরে লম্ব রেখার ঢাল, কি রেখার ঢাল? লম্ব রেখার ঢাল, লম্ব রেখার ঢাল। তাহলে আমরা কি বলবো বলতো? লম্ব রেখার ঢাল, লম্ব রেখার ঢাল হচ্ছে আগে হচ্ছে ওয়াই এর সহগ, তারপর হচ্ছে কি বলতো এক্স এর সহগ, 2/5 শেষ। এই কি তোমাদের আগে তো আমি অ্যান্সার বলে দিচ্ছি, হ্যাঁ আগে হচ্ছে কি লম্ব ঢাল, আগে হচ্ছে ওয়াই এর সহগ ডিভাইড বাই কি বলতো এক্স এর সহগ। তাহলে ওয়াই এর সহগ কত 2 আর এক্স এর সহগ কত 5। ভেরি গুড, ভেরি গুড। সেম অঙ্ক, এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত দেখছো? যে তোমার যে কৃষি গুচ্ছতে আসছে 2019-20 আসছে, তারপরে এর আগেরটা কি, এর আগেরটাতে 21-22 আসছে দেখছো? কৃষি গুচ্ছ যেটা 21-22 আসছে। এটা অ্যান্সার কত? 3/2। আচ্ছা পরপর দিয়ে দিচ্ছে না, পরপর দিয়ে দিচ্ছে একই রকম। এবার সেটাতে এত সরলরেখার উপর লম্ব রেখার ঢাল কোনটি? বাওয়ে আসছিল 2015-16-তে। এটা অ্যান্সার কত হবে বলো? একই তো অঙ্ক, একই উত্তর, একই উত্তর তো, মানে একই রকম অঙ্ক তারা বারবার দিচ্ছে। 3/2, এটা তো 3/2, চেঞ্জ তো হচ্ছে না। 3/2 ডি, অপশনে গিয়ে সি এর জায়গায় ডি হয়ে গেছে। এই অল অ্যান্সার সি না, কিছু কিছু অ্যান্সার ডিও আছে রে বলদ। ওকে, অ্যান্সার হচ্ছে কত? 3/2। এবার দেখো যে 3,5 এবং 5,2 5,4 বিন্দুগামী রেখার উপর লম্ব রেখার ঢাল কোনটি হবে? লম্ব রেখার ঢাল তো তুমি প্রথমে আগে দুই বিন্দুগামী রেখার ঢালটা নির্ণয় করো, দুই বিন্দুগামী রেখার ঢাল নির্ণয় করো। তাহলে কি বলবা? কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর। উপর হচ্ছে -1, নিচে হচ্ছে কত 2। তার মানে এটা তুমি ঢাল পাইছো, এটা কি পাইছো? ঢাল। এবার তোমার লাগবে কি বলতো? লম্ব ঢাল। এবার তোমার লাগবে কি? লম্ব ঢাল, লম্ব ঢাল। তা লম্ব ঢাল কি হবে? যেহেতু এখানে মাইনাস তার মানে বলতে হবে প্লাস, যেহেতু হাফকে উঠালে কি হবে? 2 হবে, তার মানে +2 হচ্ছে অ্যান্সার। বুঝছো? কোটিদ্বয় অন্তর বাই ভুজদ্বয় অন্তর নরমাল সূত্রে অ্যাপ্লাই করছি, আমি পাইছি -হাফ। এবং এই -হাফের মধ্যে মাইনাসটা কি করবো? প্লাস, এবং হাফটাকে উল্টালে পাবো কি 2। তাহলে অ্যান্সার হচ্ছে কি বলতো? ডি। অ্যান্সার হচ্ছে কি ডি। একদম বলছে ভাইয়া শুধু কৃষির প্রশ্ন সলভ করলে কি হবে কিনা? তোমার টার্গেট যে ধরুন কৃষি বিশ্ববিদ্যালয়, তুমি কৃষি প্রশ্ন শুধু সলভ করো। এবং তুমি আমার স্লাইডটা একটু অ্যানালিসিস করে দেখবা যে আমি তোমাদের যে টাইপগুলো করাচ্ছি বা যেভাবে পড়াচ্ছি এটা থেকে বিগত বছরে, তার আগের বছরে, তার আগের বছরের প্রশ্ন কমন পড়তেছে নাকি পড়তেছে না। যদি কমন পড়ে তাহলে তুমি আর অন্য কিছু দেখতে যাও না, ঠিক আছে? অন্য কিছু দেখতে যাও না। 9 নাম্বার টাইপ খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। তবে এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। যে বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? সেই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা হচ্ছে এক এক করে এখন সেই সূত্রগুলো জানি। প্রথমে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রথমে যে কেজ আকারে রাখছে, অনেকগুলো কেজ আছে, সবগুলো সরলরেখার যে সমীকরণ। অনেকে খুব চিন্তা করে যে ভাইয়া এতগুলো সরলরেখার সমীকরণ, আমি তো দুই একটা আমার মাঝে মধ্যে মিসিং হয়ে যায়। তুমি যদি স্লাইডটা দেখো তোমার একটা আর মিস হবে না, সবগুলো আমি এখানে গুছাই রাখছি কেজ আকারে। তো কেজ নাম্বার 1, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী যদি তুমি কোনো সরলরেখার সমীকরণ চিন্তা করো তাহলে সেটা হচ্ছে y = mx। আমি যা তোমাকে রিভিশন পড়াই দিচ্ছি, কোনো প্রমাণ কোনো চিত্র অঙ্কন করতেছি না। মূল বিন্দুগামী এবং একটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমার এটা হয় মূল বিন্দুগামী এবং একটা নির্দিষ্ট বিন্দুগামী যে সরলরেখার সমীকরণ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে একটা 0, 0 যেটা একটা বিন্দু হয়ে থাকে আর একটা নির্দিষ্ট বিন্দু হয়ে থাকে। তাই তুমি y - y1 = m(x - x1) যেটা আছে ওটাকে তুমি সংক্ষেপে বলবা হচ্ছে y = y1/x1 * হচ্ছে x। তার মানে দুই বিন্দুগামী যে সরলরেখার সমীকরণ আছে সেই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের মধ্যে একটা বিন্দু যদি 0, 0 হয়ে যায় তখন তার সূত্র হচ্ছে এটা। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের মধ্যে একটা বিন্দু যদি 0, 0 হয়ে যায় তখন তাকে আমরা খুব সহজে ভাবে লিখতে পারি y = y1/x1 * হচ্ছে কি x। কেস 2,
এবার সে কেস থ্রি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দেখো এখানে দুইটাই তোমার বিন্দু দেওয়া থাকবে। এখানে দেখো দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দু ছিল কিন্তু 0 0, আর এখানে তোমার কি দুইটা বিন্দু দেওয়া আছে। তারপর দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র আমরা হয়তো অনেকেই জানি যে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু x এর জন্য তুমি এখানে যে কাজটা করছো, x এর জন্য যে কাজটা করছো y এর জন্য এখানে তুমি সেম কাজটাই করবা। তাহলে কি বলবা y মাইনাস y1 ডিভাইড বাই হচ্ছে কি বলতো y1 মাইনাস y2। x এর জন্য যা করছো y এর জন্য কি করবা, সেম কাজটাই করবা। সূত্র শেষ। এবার আসে সরলরেখার ঢাল সমীকরণ। তার মানে তোমার যদি একটা ঢাল জানা থাকে এবং তোমার যদি ছেদাকৃতি অংশটা জানা থাকে, এই যে y অক্ষকে একটা নির্দিষ্ট অংশে ছেদ করবে, আর যদি তোমার ঢাল জানা থাকে তখন তুমি এখান থেকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবা। সেই সমীকরণটা হচ্ছে y = mx + c। m হচ্ছে এখানকার ঢাল, আর c হচ্ছে y অক্ষকে কতটুকু অংশ কর্তন করছে বা ছেদ করছে সেটার পরিমাপ বোঝায়। c এর মান প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে y = কি mx + c। তাহলে আমরা এখানে কয়টা কেস দেখলাম, 4টা কেস, আমাদের আরো কেস আছে। এবার সেটাতে যদি তুমি দেখো যে সরলরেখাটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং তার একটা ঢাল তোমাকে জানা আছে, খুবই ইম্পর্টেন্ট সূত্র একটা, যে তোমার খুব ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে একটা বিন্দু জানা আছে, নির্দিষ্ট বিন্দু, আর তোমার একটা ঢাল জানা আছে হচ্ছে m। তাহলে সেটার সূত্র হচ্ছে y মাইনাস y1 = m of x মাইনাস x1। ঠিক আছে, এটার সূত্রে আমরা একটু আগে দেখলাম যদি একটা বিন্দু 0 0 হয়ে যায়। আর অক্ষদ্বয়ের সমান্তরাল সরলরেখার সমীকরণ, যে x অক্ষের উপর লম্ব বা y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x = a। এটা আমরা প্রত্যেকে জানি যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, x = a। এখন y অক্ষের যে সমান্তরাল সে কিন্তু x অক্ষের উপর লম্ব হয়। তুমি যেখানে x অক্ষ y অক্ষ চিন্তা করো, তাহলে যে রেখাটা y অক্ষের সমান্তরাল সে কিন্তু আসলে x অক্ষের উপর কি হয় বলতো, লম্ব হয়। এই জন্য লাইনটা একবার লিখছে x অক্ষের উপর লম্ব বা y অক্ষের সমান্তরাল। তো তুমি শুধু এতটুকু মনে রাখবা, যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x = a, আর x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে কি বলতো y = b। আর যে x অক্ষের সমান্তরাল ও হচ্ছে y এর উপর লম্ব হয়ে থাকে, আর এটা অবশ্যই একটা বিন্দুগামী হয়ে থাকবে। ঠিক আছে, আর অক্ষের সমীকরণ, x অক্ষের সমীকরণ মানে হচ্ছে y = 0, আর y অক্ষের সমীকরণ মানে কি বলতো x = 0। যা যেগুলো মুখস্থ রাখবা, এগুলো মুখস্থ রাখবা। ঠিক আছে, সব মুখস্থ, যতগুলো কেস দেখাচ্ছি এখানে সবগুলোই মুখস্থ। এই যে কেস 1 থেকে শুরু করে কেস 1, কেস 2, কেস 3, কেস 4, তারপর এখানে 5, 6, 7। হ্যাঁ, আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই কেসটা। তোমরা হয়তো বা খেয়াল করছো যে এখান থেকে আমাদের অনেক প্রশ্ন আসছে এই টাইপটা থেকে। আমাদের 9 আর 10 মনে হয়, 8 আর 9, 8 আর 9 থেকে আমাদের সবচেয়ে বেশি আসছে না? তার মধ্যে 9 থেকে সবচেয়ে বেশি, 8 আর 9 যদি চিন্তা করো 9 থেকে সবচেয়ে বেশি আসছে অঙ্ক। তাহলে সেই 9 এর মধ্যে অনেকগুলোতে আমরা কেস দেখলাম, সেই সবগুলো কেসের মধ্যে কেস নাম্বার 8টা আরো বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে এত পরিমাণ অঙ্ক আছে তুমি সলভ করে শেষ করতে পারবে না, বুঝছো? তো সেটা কি, সেটা হচ্ছে তোমার ছেদক আকৃতি। মনে রাখবা, সরলরেখার ছেদক আকৃতির সমীকরণ, সরলরেখার ছেদক আকৃতির সমীকরণ। আর সেই সরলরেখার ছেদক আকৃতির সরলরেখার সমীকরণটা হচ্ছে x/a + y/b = 1। আমি একটু পরে তোমাকে চিত্র দিয়ে সব দেখাচ্ছি। x/a + y/b = কি 1। আজীবন এখানে 1 রাখতে হবে, এখানে -1 রাখা যাবে না, 0 রাখা যাবে না, আজীবন কত রাখতে হবে, 1 রাখতে হবে। তো অ্যান্সার হচ্ছে, সূত্রটা কি, x/a + y/b = কত, 1। এটা একদম ঠাডা মুখস্থ রাখবা। তো এটা ঠাডা মুখস্থ রাখলে লাভ নেই, এখান থেকে যে আরো বেশ কিছু তোমাকে উপাদান বের করতে হবে সেগুলো একটু মনে রাখতে হবে। সেটার জন্য এখানে সব লেখা আছে। পরীক্ষায় যেমনি খুশি অমনি প্রশ্ন আসুক, তুমি যে এই 4টা মনে রাখতে পারো তোমার আর কোনো কিছু দরকার নেই। তবে এই 4টা বোঝার জন্য তোমাকে অবশ্যই আমার এই জিনিসগুলো একটু বুঝতে হবে, চিত্র একটু বুঝতে হবে। আমাদের ছেদক আকৃতি সরলরেখাটা কিরকম, x/a + y/b = কত বলতো, 1। সো আমি ছেদক আকৃতির নাম হচ্ছে কেন, আমি একটা রেখা অঙ্কন করব যেই রেখাটা কিনা x অক্ষ এবং y অক্ষ উভয় অক্ষকে ছেদ করবে। তাহলে দেখো তো, আমি যদি এভাবে একটা রেখা অঙ্কন করি তাহলে এই রেখাটা কি হচ্ছে, এই রেখাটা হচ্ছে আমার x অক্ষ y অক্ষ দুইটা অক্ষকে কি করছে বলতো, ছেদ করছে। দুইটা অক্ষ কি করছে, ছেদ করছে, তাই না? তাহলে এটা যদি আমার মূল বিন্দু হয়ে থাকে 0 0, হ্যাঁ, এটা মূল বিন্দু 0 0, নাম দিলাম 0। এটা হলো আমার a নামে একটা বিন্দু, এটা হচ্ছে আমার b নামে একটা বিন্দু, তাই না? একটু এবার খেয়াল করো, এখানে কি করছে, x অক্ষকে ছেদ করছে, এখানে কি করছে, y অক্ষকে ছেদ করছে। তার মানে কি একটা নির্দিষ্ট একক দূরত্বে গিয়ে সে কি এ বিন্দুকে কি ছেদ করছে না, x অক্ষকে ছেদ করছে না? তাহলে এই দূরত্বটা কতটুকু বা এইটা কত একক, এটা হচ্ছে আমার a একক, এটা কত একক, a একক। আবারও বলতেছি,
যে আমার 0 থেকে একটা নির্দিষ্ট একক গিয়ে সে কি করছে, এ বিন্দুকে ছেদ করছে, তাহলে সেই দূরত্বটা কতটুকু, বা সেই দূরত্ব বলে ভুল হবে, সেই মানটা কতটুকু, সেই মানটা হচ্ছে এ একক। তাহলে আমরা মনে রাখবা এই এ বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে a,0, কেননা এক্স অক্ষের উপর ওয়াই এর মান কি হয়, 0 হয়ে থাকে। ঠিক আছে, তার মানে এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি a,0, তার মানে এই এ এখানে ডিরেক্ট বসে গেছে। একই রকম ভাবে 0,0 থেকে তোমার বি সমান দূরত্বে গিয়ে কি হচ্ছে বলতো, এই বিন্দুতে গিয়ে সে ছেদ করছে, তাহলে এটার স্থানাঙ্কটা কি হবে বলতো, 0,b, কারণ এখানে এক্স এর মান হচ্ছে 0 আর ওয়াই এর একটা মান থাকবে, সেটা হচ্ছে কি বি একক। ঠিক আছে, তার মানে দেখো তুমি এ বিন্দু স্থানাঙ্ক জানো, বি বিন্দু স্থানাঙ্ক জানো। ঠিক আছে, এবার তুমি একটা একটা করে জিনিস পড়ো। দেখো কি বলছে, এক্স অক্ষের ছেদবিন্দু, দেখো যেহেতু সে ছেদাকৃতি একটা সরলরেখা, তার মানে সে এক্স অক্ষকে ছেদ করবে, ওয়াই অক্ষকে ছেদ করবে, তাহলে এক্স অক্ষের ছেদবিন্দু হচ্ছে কি a,0, এবং এক্স অক্ষ হতে ছেদাংশের পরিমাণ মানে কতটুকু পরিমাণ সে ছেদ করছে সেটা হচ্ছে কি মডুলাস অফ এ একক। তারপর ওয়াই অক্ষের ছেদবিন্দু, এই যে ওয়াই অক্ষের ছেদবিন্দু 0,b পরীক্ষায় আসে কিন্তু, এবং ওয়াই অক্ষ হতে ছেদাংশের পরিমাণ, এই যে ওয়াই অক্ষ থেকে কতটুকু ছেদ করছে সেটা কি মডুলাস অফ বি পরিমাণ ছেদ করছে। উভয় অক্ষ দ্বারা ছেদাংশের দৈর্ঘ্য, এটা মানে কি, এটা মানে হচ্ছে এই যে এক্স অক্ষ আর এই যে ওয়াই অক্ষ, এই দুই অক্ষ তুমি দেখো যে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কি আছে, ছেদ করছে, তাহলে এই যে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ যে তোমার ছেদাংশটা আছে, এটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এটার দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, এই বিন্দু আর এই বিন্দু মধ্যবর্তী দূরত্ব তার কি বলতে দৈর্ঘ্য, তাহলে এটার সূত্রটা হচ্ছে √a-0² মানে হচ্ছে a স্কোয়ার, 0 - b হোল স্কোয়ার মানে b স্কোয়ার, তার মানে সূত্র ডিরেক্ট মুখস্থ রাখবা √a² + b স্কোয়ার, তার মানে এদের মধ্যবর্তী ছেদাংশের দৈর্ঘ্যটার সূত্র কি √a² + b স্কোয়ার। ছেদাংশের মধ্যবিন্দু একটু খেয়াল করে রাখো, এই ছেদাংশে একটা মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দু তোমাকে নির্ণয় করতে হবে। মধ্যবিন্দুর সূত্র আমরা প্রত্যেকে জানি, ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2, তাহলে a আর 0 কে যোগ করলে হচ্ছে a হবে a/2 b/2, মধ্যবিন্দুর সূত্র ধারা মুখস্থ a/2, b/2। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল তুমি একটু খেয়াল করে দেখো, এখানে একটা ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে, তাহলে এটা হলো কি ও এ বি, এই ও এ বি এর ক্ষেত্রফলের সূত্র কি বলবা, হাফ ভূমি ইন্টু উচ্চতা, যদি সমকোণ ত্রিভুজ হাফ ভূমি ইন্টু উচ্চতা, এই যে হাফ এ বি বর্গ একক। এরপরে খণ্ডিত অংশের উপর বর্গের ক্ষেত্রফল, খণ্ডিত অংশের উপর হচ্ছে বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে খণ্ডিত অংশটা আছে না, এটার উপর তুমি যে একটা বর্গ অঙ্কন করো, কি অঙ্কন করো, যদি তুমি একটা বর্গ অঙ্কন করো তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি বলতো a² + b স্কোয়ার, তার ক্ষেত্রফল কি a² + b স্কোয়ার, জাস্ট মনে রাখবা কখনো পরীক্ষা আসে নাই। আর আরেকটা হচ্ছে মূল বিন্দু হতে লম্ব দূরত্ব, এই মূল বিন্দু থেকে তুমি যেখানে লম্ব দূরত্ব যদি নির্ণয় করো তার সূত্র হচ্ছে এটা, যে মডুলাস অফ ab √a² + b স্কোয়ার। যদি কখনো আসেনি এই দুইটা, বা তাও একটু দেখে রাখিও, পরীক্ষা আমার হচ্ছে এই উপরেগুলো আসছে। ঠিক আছে, একটা মজার জিনিস দেখবা, যদি তোমার কখনো এ আর বি এর মান জানা থাকে তাহলে তুমি কিন্তু প্রত্যেকটা উত্তর তুমি অ্যান্সার বলতে পারবে। দেখো প্রত্যেকটা অপশনের সাথে উত্তরের সাথে মানে সূত্রের সাথে কি আছে, এ বি আছে না, তার মানে তোমাকে প্রথমেই টার্গেট হচ্ছে তোমার এ আর বি এর মান নির্ণয় করা। কার মান নির্ণয় করা, এ আর বি এর মান নির্ণয় করা। যদি তুমি এ আর বি এর মান নির্ণয় করে ফেলতে পারো তাহলে তুমি খুব সহজে কিন্তু যে কোনো সূত্র দিয়ে তুমি যে কোনো উত্তর বের করে ফেলতে পারবা। তো এটা ঠাডা মুখস্থ রাখবা, এখান থেকে প্রশ্ন যে কোনো সময় কমন পাইতে পারো। ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে সরলরেখা লম্ব আকৃতির সমীকরণ, এটা জাস্ট একটু মুখস্থ রাখো, একবারে পরীক্ষাতে আসছিল, সেটা আমি সলভ করে দিব। x cos α + y sin α = হচ্ছে p। ঠিক আছে, জাস্ট একটু মনে রাখিও। এখন আমরা দেখবো হচ্ছে এখান থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ গুলা। ফার্স্ট এমসিকিউ, যে সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবিন্দুকে 1,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো আমি তোমাকে এটা শর্টকাট শিখাই দিব, কোনোদিন চিত্র অঙ্কন করা লাগবে না, শর্টকাট একদম পানির মতো সহজ। এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে এটার মধ্যবিন্দু স্থানাঙ্ক তোমার জানা আছে কত, 1,5, মধ্যবিন্দু স্থানাঙ্ক কত জানা আছে 1,5। হ্যাঁ, এখন তোমাকে বলছে যে এই যে 1,5 বিন্দু সমদ্বিখণ্ডিত করে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। মানে এখন এই রেখাটা সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। তো এই রেখার সমীকরণের জন্য তোমাকে কি করতে হবে, তোমার যদি আরেকটা বিন্দু স্থানাঙ্ক জানো তুমি, তখন তুমি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে অ্যান্সার বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তো নর্মালি হচ্ছে এখানে একটা স্থানাঙ্ক পাবা, এখানে একটা স্থানাঙ্ক পাবা, বুঝছো, এরকম দুটো পাবা। তো এখন তোমার লাগবে এটা স্থানাঙ্ক, এটা স্থানাঙ্ক, তাই না? তো এখন আমাদেরকে এই দুটো বিন্দু স্থানাঙ্ক যদি আমি বের করতে পারি তাহলে খুবই ভালো, আর বের করতে না পারলে তাহলে শর্টকাটটা কি, আসলে আমি শর্টকাটে তোমাকে শিখিয়ে দিচ্ছি। এরকম টাইপের অঙ্ক দেখলে তুমি ডিরেক্টলি এটা বলবা x/a + y/b = 1, যদি তোমাকে ছেদ করার কথা বলছে। এখন তোমার লাগবে কি এর মান আর বি এর মান, কার মান লাগবে, এর মান আর বি এর মান, অর্থাৎ তোমার এখানে লাগবে এর মান আর এখানকার লাগবে কি বলতো বি এর মান, 0, b, এটা কি a, 0,
এ আর বি এর মান লাগবে। একদম শর্টকাট শিখে দিই। শর্টকাট তুমি এটাই মনে রাখবা যে তোমার যে মধ্যবিন্দু দেওয়া আছে তাকে তুমি 2 দিয়ে গুণ করবা, এটাকে 2 দিয়ে গুণ করে দেবা, ভুজ আর কোটিকে 2 দিয়ে গুণ করবা। তাহলে বলো ভুজকে 2 দিয়ে গুণ করলে কত হবে? ভাই ভুজ আছে 1, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2, তাহলে এর মান হচ্ছে 2, সোজা বাংলা কথা। আর এখানে কোটির মান কত 5, তাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 10। আজীবন করবে, অ্যান্সার মিলে যাবে। এটাই আসলে হয়, যেহেতু এটা মধ্যবিন্দু। তাই তোমার হচ্ছে এখানে 10 যদি তুমি লসাগু নিয়ে নাও, 10 এখানে চলে যাবে, 5x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই ইকুয়াল টু 10। অথবা তুমি এখানে শুদ্ধি পরীক্ষা করে করতে পারো, তবে সবসময় শুদ্ধি পরীক্ষা কাজে দেয় না, ঠিক আছে? তুমি হচ্ছে এভাবে করার চেষ্টা করবা। তাহলে কি বললাম, মধ্যবিন্দুকে 2 দিয়ে গুণ করে দিবা, সেটাই তোমার এ আর বি এর মান, শেষ। আর কিছু না, আর কিছু না। চলো আরেকটা অঙ্ক দেখি। বসে দেখো, অক্ষদ্বয়কে 1,1 বিন্দু সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটাকে আমরা কত দিয়ে গুণ করে দিব? 2 দিয়ে গুণ করে দিব। তাহলে আমরা বলবো কি, এক্স 1কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2, ওয়াইকে 1কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2। তাহলে 2 এর পাশে চলে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। দেখো বুঝছো কিনা? হ্যাঁ, অপশন টেস্ট করলে হয়, সবসময় অপশন টেস্ট করলে হবে না, অপশন টেস্ট ছাড়াও শিখতে হবে তোমাকে, অপশন টেস্ট ছাড়াও শিখতে হবে। এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে তোমার টার্গেট হবে এই জায়গাটাতে 1 তৈরি করা। কি তৈরি করা? 1 তৈরি করা। তাহলে তুমি কি বলবা? 12 দিয়ে ভাগ করে দিতে হবে, এখানে ভাগ করে দিতে হবে, তাহলে এখানে 1 থাকবে। তাহলে দেখো কত হচ্ছে, x/4 প্লাস y/3 ইকুয়াল হচ্ছে 1। মনে রাখবা এইটা মান হচ্ছে তোমার a এর মান, এটার মান হচ্ছে তোমার কি b এর মান। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ab। এত কিছু লেখা লাগে না পরীক্ষার হলে, এমসিকিউতে। হাফ এর মান কত? 4, b এর মান কত? 3। তাহলে অ্যান্সার কত হবে? 6। 3 4 12, তাকে 2 দিয়ে ভাগ করলে 6। ঠিক আছে? ওকে, এরপর সেম অঙ্ক না? আচ্ছা না, সেম অঙ্ক না, একটু আলাদা। রেখাটি এক্স অক্ষটিতে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক, মানে এক্স অক্ষকে যে ছেদ করে তার স্থানাঙ্ক। তাহলে এক্স অক্ষকে ছেদ করা বিন্দুটা কি? a,0 না? a,0। তাহলে আমরা এখান থেকে কি বলবো একটু খেয়াল করে দেখো, যে আমরা হচ্ছে 6 দিয়ে ভাগ করে দিব, 6 দিয়ে ভাগ করে দাও। তাহলে x/2 প্লাস y/3 ইকুয়াল টু কত? 1। 6 দিয়ে ভাগ করলে এটাই হবে। তাহলে এইটা হচ্ছে তোমার কি এর মান। তাহলে অ্যান্সার কত হবে? 2,0। অ্যান্সার কত হচ্ছে? 2,0। অ্যান্সার হচ্ছে 2,0। ঠিক আছে? বসে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, মধ্যবিন্দু স্থানাঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা বলবো x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 7। 7 এর কাছে পাঠাও। এখন তোমাকে 7 দিয়ে ভাগ করে দিতে হবে, 7 দিয়ে ভাগ করে দিতে হবে। আমি বলবো ভাইয়া এখানে -7 কই পাইলেন? একটু খেয়াল করো, আমি বলছিলাম না সূত্র হচ্ছে কি x/a প্লাস y/b ইকুয়াল টু 1। তাহলে প্লাস দিবা এখানে, তাহলে এই মাইনাসটা নিচে পাঠাই দিবা। আর 7 দিয়ে তুমি সবাইকে ভাগ করছো, তাহলে এই মাইনাসটা অ্যাকচুয়ালি নিচে চলে গেছে। ঠিক আছে, নিচে চলে গেছে। তো মধ্যবিন্দু স্থানাঙ্ক বলছে। তখন তোমার দেখো এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে কি b এর মান, b এর মান। তাহলে আমার সূত্র কি a/2, a/2 কমা হচ্ছে b/2। সূত্র কি a/2 কমা b/2, মধ্যবিন্দু নির্ণয় সূত্র। তাহলে 7/2 কমা -7/2, 7/2 কমা -7/2। ঠিক আছে? গুড, ভেরি গুড, ভেরি গুড। একটি সরলরেখা এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে রেখাটির সমীকরণ নির্ণয় করো। তার মানে এই রেখাটা কি করছে? 2টা বিন্দু দিয়ে গমন করছে না? এই রেখাটা কি করছে? 2টা বিন্দু দিয়ে গমন করছে। তাই 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। পারবো না? x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 ইকুয়াল টু y1 মাইনাস y2। এখন ক্যালকুলেশন যারা পারবা তারা খুব সহজে অ্যান্সারটা বলে দিতে পারবা। y মাইনাস 3 মাইনাস হচ্ছে 3, -3 বাদ, তাহলে x ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 3। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে y প্লাস x প্লাস 3। বলেছে উত্তর হচ্ছে তোমার ওয়াইটাকে পাশে আনলে x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু কত? 0। x, আমি কি ভুল করছি? y মাইনাস 3
ওয়াই মাইনাস থ্রি মাইনাস থ্রি, আর এইভাবে করা যায় কি, এভাবে করা যায় যে ওয়াই মাইনাস থ্রি মাইনাস এক্স ইকুয়াল টু জিরো, আর যেটা মিলে আর কি, ওয়াই মাইনাস এক্স মাইনাস থ্রি, অ্যান্সার হচ্ছে কত, বি। গুড, অ্যান্সার হচ্ছে বি। এগুলো ঠান্ডা মাথায় করতে হবে, মানে তুমি যদি এটাকে পাশে আনো তাহলে মিলতেছে না, তো আবার তাকে মাইনাস দিয়ে গুণ করলে তখন অ্যান্সার মিলে যাবে। ওকে, এবার এটাতে আসো, কি বলছে যে মূলবিন্দু থেকে এই রেখার উপর লম্ব অঙ্কিত হলো, এই রেখার উপর লম্ব অঙ্কিত হলো, এই লম্ব হবে এটা, এই লম্ব রেখাটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। এই রেখার উপর লম্ব তৈরি করছে, তার মানে তুমি প্রথমে আগে তোমাকে ঢাল নির্ণয় করতে বলছে, তা ফার্স্টে তুমি আগে এই রেখার ঢালটা নির্ণয় করো, এই রেখার ঢাল নির্ণয় করো, এই রেখার ঢাল নির্ণয় করো। এই রেখার ঢাল হচ্ছে ভাইয়া মাইনাস এক্স এর সহগ ডিভাইড হচ্ছে ওয়াই এর সহগ, তার মানে হচ্ছে মাইনাস 10 আলফা। এই রেখার ঢাল কত, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মানে হচ্ছে 10 আলফা। দেখো একটু বুঝছো কিনা, এই রেখার ঢাল হচ্ছে কি মাইনাস 10 আলফা, ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই হচ্ছে ওয়াই সহগ, ঠিক আছে। হ্যাঁ, একটু কাছে বুঝতে পারছো যে ঢাল হচ্ছে কি মাইনাস 10 আলফা। এখন তোমাকে কি বলছে বলতো, লম্ব ঢাল নির্ণয় করতে বলছে। কি ঢাল নির্ণয় করতে বলছে, লম্ব ঢাল নির্ণয় করতে বলছে, ঠিক আছে। কারণ লম্ব ঢালের মানটা তোমাকে মানে কোণের মানটা জানতে চাইছে। ওকে, তাহলে এখন আমার হচ্ছে লম্ব ঢাল, ওকে, লম্ব ঢাল। তো আমরা এখানে কি করতে পারি একটু খেয়াল করে দেখো, প্লাস হচ্ছে কট আলফা, প্লাস হচ্ছে কট আলফা, মাইনাস থেকে প্লাস কট আলফা। এখন এই জায়গাটাতে, আচ্ছা এইভাবে না করি, এটাকে আমরা হচ্ছে মাইনাস 10 আলফা, তো আচ্ছা আগে একটু খেয়াল করে দেখি, মানে এক্স এর সহগ বাই ওয়াই সহগ, ঠিক আছে। তো এখন তোমাকে যে লম্ব ঢাল যেহেতু বলছে, তার মানে হচ্ছে 10 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আলফা, তো আমরা এখানে কি পাই, কট আলফা, ঠিক আছে। ওকে, তা লম্ব ঢাল মানে আমরা এখানে বলতে পারি কি বলতো, কট আলফা। আগে একটু বুঝে নাও, কট আলফা আগে একটু বুঝো ভাই, কট আলফা কেমনে পাইলে, মাইনাসের বদলে কি দিবা প্লাস, 10 এর বদলে কি দিবা কট, উল্টাই দিলাম কট আলফা। কিন্তু ভাইয়া তোমাকে তো, তুমি যখন ঢাল নির্ণয় করো, এগুলো বুঝো, তুমি যখন ঢাল নির্ণয় করো তখন কি বলো, থিটা ইকুয়াল টু কি তোমার এম ইকুয়াল টু কি 10 আলফা বলো না, বা 10 থিটা বলো না। মানে আমরা যখন ঢালের কথা উচ্চারণ করি তখন আমরা কি বলি, 10 এর কথা বলি, বাট এখানে আসছে কি কট আসছে, তো কটের কোনটা কখনো বলা যাবে না, তোমাকে বলতে হবে 10 এর কোনটা। তাহলে আমার 10 আনা যায় কিভাবে, এই কট আলফাকে তুমি এভাবে লিখতে পারো 10 পাই বাই 2 মাইনাস আলফা, অর্থাৎ কট আলফার আরেকভাবে রূপান্তরিত করা যায় 10 পাই বাই 2 মাইনাস আলফা। যারা তোমরা এটা ত্রিকোণমিতি করছো, যেখানে এন এর মানটা হচ্ছে বিজোড়, যে এন এর মান হচ্ছে 1 এর জন্য 10 হয়ে যায় কট, আর সূক্ষ্মটা ডিরেক্টলি বসে যায়, তো তাদের জন্য এটা সহজ উপায় যে কট আলফা বলতে আমরা 10 1 ইন্টু পাই বাই 2 মাইনাস আলফা এভাবে লিখতে পারবো। তো তারা তোমাকে বলছে যে কোণটা উৎপন্ন করে, তাহলে এখানে কোন কোণটা উৎপন্ন করে, এই কোণটা উৎপন্ন করে, সেটা কত, পাই বাই 2 মাইনাস আলফা। তাহলে অ্যান্সার কিন্তু ভাইয়া পাই বাই 2 মাইনাস আলফা, অ্যান্সার হচ্ছে পাই বাই 2 মাইনাস আলফা। আমরা কোনো কটটা নিতে পারবো না, আমাকে নিতে হবে 10, তার মানে কট থেকে 10 রূপান্তরিত। এটা ত্রিকোণমিতি ক্লাসে এটা একটু বোঝার চেষ্টা করে নিও, ঠিক আছে। এটা হচ্ছে ডু, একই রকম দেখো অনেকবার আসছে, হ্যাঁ অনেকবার আসছে। তোমরা হচ্ছে এক্স অক্ষকে এ আর বি, মানে এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য মানে কি বলতো, ওই যে কর্তৃত্বাংশের দৈর্ঘ্য রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্র। এটা অ্যান্সার আসবে 5 আসবে অ্যান্সার। এই যেখান থেকে এ আর বি এর মান বের করবা, এ এর মান আসবে তোমার 4, বি এর মান আসবে 3, জাস্ট বসাই দিবে অ্যান্সার শেষ। তারা অনেক কথা লিখছে, আমরা এত কথা আমাদের পড়ার টাইম নেই, আমাদের কর্তৃত্বাংশের দৈর্ঘ্য বের করতে বসে সূত্র অ্যাপ্লাই করবে, অ্যান্সার চলে আসবে। এবার চলে আসি দুটি সরলরেখা সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত, দুটি সরলরেখা সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত, ঠিক আছে। এগুলো আমাদের জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন অনেক আসছে। সমান্তরাল লম্ব হওয়ার শর্ত, দুটা সরলরেখার সমীকরণ দিবে, দিয়ে বলবে এই দুটো সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত কি। অনেক সময় তারা তোমাকে এখান থেকে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলতে পারে। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে দুটা সরলরেখার সমীকরণ যদি কখনো দিয়ে দেয় তোমাকে, তাহলে এই দুটো সরলরেখার সমীকরণ সমান্তরাল হওয়ার শর্ত কি, সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢালগুলো হবে ইকুয়াল, m1 ইকুয়াল টু হচ্ছে m2, এটা একটা শর্ত। আর আরেকটা শর্ত হচ্ছে যে এক্স এর যে সহগগুলো আছে তাদের অনুপাত আর ওয়াই এর যে সহগগুলো আছে তাদের অনুপাতটা সমান হবে, ঠিক আছে। তো আমরা সাধারণত এটা দিয়ে অঙ্ক করার চেষ্টা করব, হ্যাঁ, যে কোনো এমসিকিউ আসলে আমরা এটা দিয়ে করব। যে দুটি সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত কি,
m1 ইকুয়াল টু m2 ঠিক আছে, বাট আমরা এমসিকিউতে আসলে আমরা এটা বলবো যে এক্স এর যে সহগগুলো আছে তাদের অনুপাত ইকুয়াল টু ওয়াই এর যে সহগগুলো আছে তাদের অনুপাতটা সমান হবে। C1 আর C2 কোনো সমান হবে না, C1 আর C2 কি হবে না, সমান হবে না। এটা দরকার নাই, আমার একটু দিয়ে করলেই হয়ে যাবে। আর C1 আর C2 যদি সমান হয়ে যায় তাই তিনটা সরলরেখা একই নির্দেশ করবে। তো C1 আর C2 যদি ভিন্ন হয়ে থাকে তাহলে দুটো সরলরেখা কি হবে, সমান্তরাল হবে। ঠিক আছে, এবার হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ। তোমাকে তাহলে যে কোনো সময় বলতে পারে যে একটা রেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করে এবং এই রেখাটা এত বিন্দুগামী। তো সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করার সহজ উপায় আমি বলে দিই, যে কোনো রেখার ক্ষেত্রে এতটুকুর কোনো পরিবর্তন হবে না। এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে, সে এতটুকুর কোনো পরিবর্তন হবে না, এতটুকুর কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সি এর পরিবর্তন হবে। এই সি এর জায়গায় তুমি বলবো হচ্ছে প্লাস কে ইকুয়াল হচ্ছে 0, দেন তোমার টার্গেট থাকবে হচ্ছে এই কে এর মানটা কি করা, নির্ণয় করা। তার মানে যদি তোমাকে কখনো বলে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তুমি হচ্ছে এতটুকুর কোনো পরিবর্তন রাখবা না। কেন? কারণ তুমি অ্যাকচুয়ালি ঢালটা এখান থেকে পাও, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ, এখান থেকে পাবা মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই সহগ, ঢালটা তুমি এখান থেকে পাবা। তো আমরা কি জানি সমান্তরাল হওয়ার শর্ত যে ঢালগুলো ইকুয়াল হতে হবে। সো এইটার ঢাল আর এইটার ঢাল সেম হওয়ার জন্য তোমাকে এটাকে কপি করে এখানে রাখতে হবে, আর শুধুমাত্র সি এর পরিবর্তনটা ঘটবে। তখন তুমি বলবে এটা হচ্ছে এত বিন্দুগামী, দেন তুমি এখান থেকে কে এর মানটা পেয়ে যাবা। তাই এটা হচ্ছে আমাদের কি বলতো সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র। এবার দেখবো দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত কি। লম্ব হওয়ার শর্তে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে তাদের ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1 হবে। প্রথম শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল কি হবে, -1 হবে। এবং এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তখন আমরা এটাই পাবো, a1 a2 প্লাস হচ্ছে b1 b2 ইকুয়াল টু হচ্ছে 0, ইকুয়াল টু হচ্ছে কত, 0। এবং আমরা পরীক্ষাতে এমসিকিউ আসলে আমরা এটা দিয়েই করব। আমরা এমসিকিউ সলভ করব কোনটা দিয়ে, এটা দিয়ে এমসিকিউ সলভ করবো, এটা দিয়ে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু কত, 0। আর সমান্তরালের ক্ষেত্রে আমরা এটা দিয়ে এমসিকিউ সলভ করব। ঠিক আছে, এটা দিকে তাকাবো না, ওটা দিয়ে এমসিকিউ সলভ করব। সো দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটাই, এমসিকিউ সলভ করবো এটা দিয়ে। ঠিক আছে, এখন আমাকে পরীক্ষায় বলতে পারে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। কি বলতে পারে, লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। তো এই রেখা লম্ব রেখার সমীকরণ। তো দেখো লম্ব রেখার সমীকরণে কিভাবে নির্ণয় করতে হয়। আমরা জানি যে ঢাল দ্বয়ের গুণফল -1 হতে হয়, এই জন্য একটু কাজ করতে হয়। কি কাজ, এ আর বি এটাকে এক্সচেঞ্জ করতে হয়, এ আর বি কে এক্সচেঞ্জ করতে হয়, আর এখানকার চিহ্নকে চেঞ্জ করতে হয়। চিহ্নকে কি করতে হয়, চেঞ্জ করতে হয়। এ আর বি কে এক্সচেঞ্জ করলে কি হবে, বি আর এ হবে। দেখো বি এখানে চলে আসছে এক্স এর সাথে, আর এ চলে আসছে কি বলতো, ওয়াই এর সাথে। বুঝছো, এ আর বি কে এক্সচেঞ্জ করবা এক্স আর ওয়াই এর সাথে, এবং এখানে যে চিহ্নটা দেখবা সেটাকে বি উল্টা করে দিবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে। এবার বলবো হচ্ছে প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে তোমার কি বলতো লম্ব রেখার সমীকরণ। তার মানে লম্ব রেখার সমীকরণ মানে কি বলছিলাম, এক্স আর ওয়াই এর সহগটাকে আমরা এক্সচেঞ্জ করে দিব, মাঝখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাকে আমরা কি করবো, উল্টাই দিব। তাহলে আমরা কি পেয়ে যাবো বলতো, লম্ব রেখার সমীকরণ পেয়ে যাব। এবার আমরা চলে আসি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউতে। এখন আমরা চলে আসি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউতে। ঠিক আছে, এবং তোমরা উত্তর করার চেষ্টা করবা, তোমরা প্রত্যেকে উত্তর করার চেষ্টা করবা। ওকে, তো এটা আগে তার সাথে একটু মিল আছে, একটু কি বলছে একটু খেয়াল করে দেখো। এক্স অক্ষের উপর লম্ব, একটু বুঝো, এক্স অক্ষের উপর লম্ব, তার মানে কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের উপর লম্ব। ঠিক আছে, বলছে হচ্ছে এই যে আমি যদি অক্ষরেখা অঙ্কন করি তো বলছে এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপরে লম্ব। তারপরে এক্স অক্ষের উপর যদি লম্ব হয়ে থাকে তাই এটা কোন অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি, এক্স ইকুয়াল টু এ। তাহলে এই রেখার সমীকরণ কি, এক্স ইকুয়াল টু এ। তো এখানে কোন বিন্দুগামী, 2,6 বিন্দুগামী। তাহলে এক্স এর মানটা কত, 2। তাহলে এখানে বসায় দাও, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু 2। দেখো লাইনটা বুঝছো কিনা, যে এক্স অক্ষের উপর লম্ব তার মানে কি, ওয়াই অক্ষের সমান্তরাল। আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, মুখস্থ করে আসছি, এক্স ইকুয়াল টু এ। এই যে এক্স ইকুয়াল টু এ, এখন জাস্ট খালি এখানে এটা মানটা বসায় দাও, 2। পরেরটাতে আসি, বলছে যে এই দুটা রেখা সরলরেখা দুটি পরস্পর কি হবে, সরলরেখা হবে নাকি লম্ব হবে নাকি একই নাকি কোনোটি নয়। একটু খেয়াল করে দেখো যে এতটুকুর দিকে তাকাও আর এতটুকুর দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা যে ভাইয়া এখানে আর এখানে যা ছিল এরা এখানে এক্সচেঞ্জ করছে। দেখো এক্সচেঞ্জ করছে না, এখানে ছিল 1 আর 2, এখানে আছে কি হয়েছে 2 আর 1, এবং এখানে ছিল প্লাস, এখানে কি হয়ে গেছে মাইনাস। তার মানে
এরা হচ্ছে পরস্পর লম্ব অবস্থায় আছে। অথবা তুমি এভাবে বের করতে পারো, এখান থেকে M1 বের করো, এখান থেকে M1 বের করো, মাইনাস হাফ পাবা। এখানে তুমি M2 বের করো, 2 পাবা। মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ হচ্ছে -1, 2 পাবা। তাহলে এখন তুমি যদি এই দুটাকে গুণ করে দাও, তাহলে তুমি দেখবা হচ্ছে কি লম্ব। অথবা এভাবে দেখবা এক্স এর সহগ আর ওয়াই সহগ যা আছে এখানে সেটা এক্সচেঞ্জ হচ্ছে, এখানে যে চিহ্ন ছিল এখানে তা উল্টাই দিচ্ছে, তার মানে এরা পরস্পর কি অবস্থায় আছে, লম্ব অবস্থায় আছে। ভেরি গুড, সুন্দর অ্যান্সার দিচ্ছ। বলছে যে এই রেখা সমান্তরাল এবং এত বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। যেহেতু সমান্তরাল বলছে, তার মানে এতটুকুর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। কি হবে না, পরিবর্তন হবে না। ঠিক আছে, তো একটু শর্টকাট ট্রিক্স শিখাই দিই। প্লাস কে দিয়েও করতে পারবা, শর্টকাট ট্রিক্সটা হচ্ছে প্লাস কে লেখা লাগবে না, তুমি ডিরেক্টলি ইকুয়াল দিয়ে দিবা। ঠিক আছে, ডিরেক্টলি ইকুয়াল দিয়ে দেবা। এরপরে কি করবা জানো, এরপর তুমি মনে মনে এই যে এক্স আর ওয়াই যে মানটা আছে না, এই মনে মনে 2 তুমি এখানে বসাই দিবা, 4 তুমি এখানে বসাই দিবা। 2 আর 4, এখানে 2 বসা, এখানে 4 বসা, মনে মনে বসাও, দেখো কত হয়। বা এখানে 2 বসালে হচ্ছে 10, আর এখানে 4 বসালে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 10 থেকে 8 গেলে কত, 2। তাহলে এই 2 এখানে তুমি ডিরেক্টলি বলে দিবা, ওটাকে এই পাশে আনলে -2, মানে তুমি ইকুয়াল দিয়ে দিবা, যা পাবা প্লাস পাও বা মাইনাস পাও ডিরেক্টলি এখানে এটা বসাই দিবা, অ্যান্সার চলে আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 5x - 2y = কত, 2। আবার বলতেছি, এতটুকু কোনো পরিবর্তন নাই, আমি ইকুয়াল টু দিয়ে দিব। এরপর হচ্ছে আমি এই যে এক্স আর ওয়াই আছে না, ডিরেক্টলি এখানে বসাই দিব, মনে মনে ক্যালকুলেশন করবো, যা পাবো ইকুয়াল দিয়ে ওটা বসাই দিব। তাহলে এটাকে পাশে টান নিলে মাইনাস হয়ে যাবে। বলছে কি যে এই দুটির এর কোন মানের জন্য পরস্পর সমান্তরাল হবে, সমান্তরালের কথা বলছে, মানে সমান্তরালের শর্ত। তাহলে এটা আর এটা 5/10 = হচ্ছে 4/k, ওই যে x এর সহগদের অনুপাত = y এর সহগদের অনুপাত। তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে হাফ = হচ্ছে 4/k, তাহলে k = হচ্ছে 8, k এর মান হচ্ছে 8, k এর মান হচ্ছে কত, 8, k এর মান হচ্ছে 8। ভেরি গুড, ভেরি গুড। এখানে বলছে দুটি সরলরেখা সমান্তরাল হলে এম এর মান কত হবে, একবার দুধভাত একটা অঙ্ক। কি করবে দেখো, এই এম এর জায়গায় এখানে কত আছে, 3 আছে, 3 আছে। দেখো y = mx + c, y = mx + c, তাহলে m এর জায়গায় তারা কত দিচ্ছে, 3 দিয়ে দিচ্ছে, তাহলে m = হচ্ছে 3, কিছুই করা লাগবে না। এবং এরকম টাইপের অঙ্ক পরীক্ষা দিবেও না, এত সহজ দিবে না। হ্যাঁ, আগের অঙ্কগুলো দিবে, বাট এটা অনেক সহজ হয়ে গেছে, এই টাইপের অঙ্ক দিবে না। পরের টাইপে, দুটি সরলরেখার ছেদবিন্দুগামী অপর একটি সরলরেখার সমীকরণ নির্ণয়। ঠিক আছে, তো এটা পুরোপুরি তোমাদের কমন একটা টাইপ। হ্যাঁ, এখান থেকে আমি করাবো না অঙ্ক, যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই রেখার দুটি, মানে রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যাবে, এবং এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদের একটু আগে সব করাইছি, যে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, এই রেখা সমান্তরাল রেখার সমীকরণ, এই রেখা লম্ব রেখার সমীকরণ, এগুলো তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এইটা হচ্ছে হোমওয়ার্ক দিব, মানে এটা হচ্ছে আগেরই। আর ছেদবিন্দু কিভাবে নির্ণয় করে বলো তো, ওই যে জাস্ট সমাধান করা, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি দিয়ে এটাকে সমাধান করতে হবে। সো এই টাইপটা জাস্ট তোমরা একটু দেখে নিও। একটা অঙ্ক দিছি, এই অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবা, যে এখান থেকে তুমি যদি এক্স আর ওয়াই এর মান বের করো, তাহলে তুমি দেখবা এই এক্স আর ওয়াই মানটা আসলে কোন চতুর্ভাগে পড়ে। ঠিক আছে, এক্স আর ওয়াই মান কোন চতুর্ভাগে পড়ে, একটু সমাধান করে দেখো তো এটা কোন চতুর্ভাগে পড়ে। ছেদবিন্দু মানে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতির মাধ্যমে তোমাকে সমাধান করতে হবে। ঠিক আছে, তুমি এখান থেকে পাবা এক্স এর মান 2x = হচ্ছে 10, এক্স এর মান হচ্ছে 5, তাহলে এক্স এর মান এখানে বসাইলে 14, এক্স এর মান হচ্ছে 7, তাহলে এখানে যে 7 বসাও, 2 - 7 মানে হচ্ছে -5। তার মানে দেখো এক্স এর মান হচ্ছে +7, ওয়াই এর মান হচ্ছে -5, তাহলে এটা অবশ্যই কি 4 নম্বর চতুর্ভাগে। কয় নম্বর চতুর্ভাগে, 4 নম্বর চতুর্ভাগে। ভেরি গুড, ভেরি গুড। এবার টাইপ নাম্বার 12, যা সূত্রটা জানবো, এখান থেকে সাধারণত এমসিকিউ আসে নাই। 12 নম্বর টাইপ থেকে কখনো এমসিকিউ আসে নাই, শুধুমাত্র সূত্রটা দেখবো। সূত্র কি, বিন্দু থেকে রেখার দূরত্ব, যেটা আমাদের বৃত্ত চ্যাপ্টারে কাজে লাগবে, যেটা আমাদের কোনিক্স চ্যাপ্টারে কাজে লাগবে। ঠিক আছে, বিন্দু থেকে রেখার দূরত্ব। এখানে একটা বিন্দু আছে, নাম হচ্ছে x1 y1। এখানে একটা রেখা আছে, যার নাম হচ্ছে ax + by + c = হচ্ছে 0। এখন আমি হচ্ছে এই বিন্দু থেকে
এই রেখার উপর অনেকগুলো দূরত্ব নির্ণয় করতে পারি, তবে তার সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে লম্ব দূরত্ব। তার যদি একটা সর্বনিম্ন দূরত্ব নির্ণয় করো, তাহলে এটাকে বলা হয় কি বলতো? লম্ব দূরত্ব। এটাকে কি বলা হয়? লম্ব দূরত্ব। এইটাকে বলা হয় লম্ব দূরত্ব, যার নাম হচ্ছে ডি। ডি। তাহলে এটাকে আমরা কিভাবে মুখস্থ রাখবো? আমরা মনে রাখবো হচ্ছে যে প্রথমেই লবে হচ্ছে x1 y1 দিয়ে হচ্ছে এই রেখাটাকে সিদ্ধ করব, x1 y1 দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করব, ডিভাইডেড বাই আমরা হচ্ছে এই যে রেখাটা আছে x আর y যে সহগ আছে, এটাকে আমরা √/স্কয়ার করে দেব। আবারও বলতেছি, x1 y1 দিয়ে হচ্ছে এই রেখাটাকে আমরা উপরে সিদ্ধ করব, নিচে হচ্ছে x আর y যে সহগ আছে আমরা √/স্কয়ার করে দেব। ঠিক আছে? এই হচ্ছে এবার আমরা মনে রাখবো বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব। তো 12 নম্বর টাইপে আমরা শুধুমাত্র সূত্রটা জানবো, যেটা আমাদের বৃত্ত চ্যাপ্টারে কাজে লাগবে, পরবর্তী যখন পড়াবো আমাদের কোনিক্সে কাজে লাগবে। 13 নম্বর টাইপ, ওখান থেকে সাধারণত প্রশ্ন আসে নাই। 13 নম্বর টাইপে আমরা দেখবো হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। দুটো সমান্তরাল রেখা থাকবে, ওদের মধ্যবর্তী দূরত্ব তোমাকে নির্ণয় করা শিখতে হবে। ঠিক আছে? তো এখানে কি খেয়াল করে দেখো, এই দুটো রেখা হলো সমান্তরাল। কেমনে ভাইয়া? কারণ দেখো এক্স প্লাস বিওয়াই, আবার দেখ এক্স প্লাস বিওয়াই, মানে এতটুকুর কোনো পরিবর্তন হয় নাই, তাই না? এতটুকু কোনো পরিবর্তন হয় নাই। তো যদি তোমরা কখনো দেখো যে তোমাকে দুটো রেখা দিচ্ছে, দিয়ে বলছে মধ্যবর্তী দূরত্ব, তারপরে খেয়াল করে দেখবে তার জন্য সমান্তরাল থাকে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস মনে রাখবা, এক্স এর সহগ আর ওয়াই সহগ এখানে যা থাকবে, এখানে যেন এক্স এর সহগ ওয়াই সহগ যেন সেম থাকে। ঠিক আছে? তাহলে দুটো সমান্তরাল রেখা, এই একটা রেখা, আর এই একটা রেখা, দেখো দুটো রেখার সমান্তরাল আছে। তো এদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী যদি ডি হয়ে থাকে, তাহলে ডি নির্ণয় সূত্র হচ্ছে এটা। ঠাড়া মুখস্থ করবা যে আমরা C1 থেকে C2 কে একবার বিয়োগ করব। তুমি চাইলে C2 থেকে C1ও বিয়োগ করতে পারো। এই বিয়োগ ফলটা যদি কখনো মাইনাস চলে আসে, এই জন্য একটা মডুলাস দেওয়া আছে। আর √/, এক্স আর ওয়াই এর সহগ যদি একই রকম থাকবে দুটাতে, এই জন্য একটা সহগ বললেই হবে √/a² প্লাস b²। ঠিক আছে? √/a² প্লাস b²। তাহলে সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এর পরের টাইপটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা থেকে বিগত 3 বছর টানা এগ্রি গুচ্ছতে প্রশ্ন আসছে, এর পরের টাইপটা। তো এখন আমরা এই টাইপ থেকে দেখবো হচ্ছে যে বিগত বছরে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে কি কি টাইপের প্রশ্ন আসছে। তো প্রথমে বলছে এই দুটো রেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। তো মনে রাখবা, লম্ব দূরত্ব নির্ণয় করার জন্য দুটাকে আমাকে একই ফর্মেটে নিয়ে আসতে হবে। তো এটাকে প্রথমে আমি নিয়ে আসি x - y = হচ্ছে 0, আর এটাকে যদি আমি নিয়ে আসি, তাহলে x - y + 4 = হচ্ছে কত? 0। দেখছো? জাস্ট একই ফর্মেটে নিয়ে আসছি। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এইটুক দেখতে, এই দুটার এতটুকু দেখতে কি একই রকম কিনা? দুইটা সরলরেখা? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, দুইটা দেখতে আপনার একই রকম, দুইটা দেখতে একই রকম। তাহলে এখন তুমি কি বলবা যে এখানে সি এর মান কত? কেউ নাই, তার মানে 0 আছে। কোটিদ্বয়ের অন্তর, সরি মানে সি মানে ধ্রুবক দ্বয়ের বিয়োগফল √/। এখানে দেখো এক্স এর সহগ কত? 1, এখানে এক্স এর সহগ কত? 1, মিল আছে, তার মানে বলবো হচ্ছে 1²। ফর্মুলা প্লাস, এখানে ওয়াই সহগ -1, ওয়াই সহগ -1, তার মানে একটা নিলেই চলবে, মিলে রাখতে হবে কিন্তু। তাহলে তোমার দেখো উপরে হচ্ছে কত? 4, আর নিচে হচ্ছে কত? √/2। তাহলে এই 4কে তুমি ভাঙালে 2 × 2 লিখতে পারো, নিচে হচ্ছে √/2। তাহলে একটা 2 মানে কয়টা √2? দুইটা √2। তার মানে তুমি যদি এটাকে কাটাকাটি করো, তাহলে পাবা হচ্ছে 2√2। মনে রাখবা, দুইটা √2কে যদি গুণ করো, তাহলে তুমি একটা 2 পাবা। তার মানে 4কে ভাঙাইছি 2 × 2, আর একটা 2 মানে দুইটা √2। তো নিচে একটা √2 আছে, এই √2 আর এই একটা √2 কাটা গেলে শুধু √2, আর একটা 2 তো আগে থেকে আছে। অ্যান্সার হচ্ছে 2√2। অ্যান্সার হচ্ছে কি? 2√2। এবার আসি, এই রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে? তুমি ফার্স্টে একটু খেয়াল করো যে সেম আছে কিনা, এতটুকু অংশ সেম আছে, নাহলে সেম করে নিতে হবে। তাহলে C1 - C2, তাই এটা থেকে এটাকে বিয়োগ করো, এটা থেকে এটাকে বিয়োগ করো, তাহলে বলবা 12 - হচ্ছে 3 ডিভাইডেড বাই √/4কে স্কোয়ার করো, ফর্মুলা প্লাস, -3কে স্কোয়ার করো, ওয়াই সহ কিন্তু -3। তাহলে উপরে তুমি পাচ্ছ হচ্ছে 9, আর নিচে পাচ্ছ হচ্ছে কত বলো তো? 5। 9/5 হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 9/5। ভেরি গুড, ভেরি গুড, সবাই খুব সুন্দর উত্তর দিচ্ছ। অ্যান্সার হচ্ছে 9/5। ওকে, টাইপ নাম্বার 14, অ্যান্ড আমাদের এটা লাস্ট টাইপ, এবং এই টাইপটা থেকে বিগত বছরগুলোতে এগ্রি গুচ্ছতে টানা পরীক্ষা আসছে, জিএসটিতে টানা পরীক্ষা, টানা এক্সামে প্রশ্ন আসছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো প্রথমেই আমাদের দুইটা রেখা যদি সমান্তরাল না হয়,
তাহলে অবশ্যই দুইটা কোণ উৎপন্ন হবে, দুইটা কোণ, একটা হচ্ছে সূক্ষ্ম, একটা হচ্ছে তোমার স্থূলকোণ। দুইটা রেখা যদি সমান্তরাল না হয়ে থাকে তাহলে তুমি দুইটা কোণ পাবা, একটা সূক্ষ্ম একটা স্থূল। অনেক সময় তুমি দেখবা যে দুইটা রেখা যেরকম লম্ব হয়ে যায় তখন কিন্তু ভাইয়া এখানে সূক্ষ্ম কোণ আর স্থূল কোণ হয় না, তখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যায়। তার মানে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ হয় না, লাইন দুটো মনে রাখবা, দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী কোণ উৎপন্ন হয় না, মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। যদি দুইটা রেখার লম্ব হয়ে যায় তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর দুইটা সরলরেখা যদি অসমান্তরাল হয়, অসমান্তরাল মানে কোনো না কোনো এক জায়গাতে গিয়ে তারা ছেদ করবে, তখন তুমি দুইটা কোণ পাবা, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ আর একটা হচ্ছে কি বলতো স্থূল কোণ, একটা সূক্ষ্ম কোণ একটা স্থূল কোণ। এবং সেই যে দুটা কোণ আছে এই কোণগুলো বের করার সূত্র কি, কোণগুলো বের করার সূত্র হচ্ছে এটা, যে দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে tan θ = প্লাস মাইনাস m1 - m2 / 1 + m1 m2। m1 মানে হচ্ছে প্রথম রেখার ঢাল, m2 মানে হচ্ছে দ্বিতীয় রেখার ঢাল। তার মানে তোমাকে ঢাল নির্ণয় করতে হবে, তোমাকে ঢাল নির্ণয় করতে হবে। সো দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের জন্য তোমাকে অবশ্যই রেখা দুটা ঢাল নির্ণয় করতে হবে, আর রেখার ঢাল নির্ণয় করে আমরা প্রত্যেকে শিখে আসছি। সো প্লাস মাইনাস, তো মনে রাখবা তুমি যখন সূক্ষ্ম কোণ নির্ণয় করবা তখন তোমাকে প্লাস নিয়ে কাজ করতে হবে, যখন তুমি স্থূল কোণ নির্ণয় করবা তখন তোমাকে মাইনাস নিয়ে কাজ করতে হবে, এবং শেষে গিয়ে ডিসিশন নিবা যে প্লাস নিয়ে কাজ করবো নাকি মাইনাস নিয়ে কাজ করবা। ঠিক আছে, ওকে। তার মানে আমাদের সূক্ষ্ম কোণ বলে প্লাস নিয়ে কাজ করবো, স্থূল কোণ বলে কি নিয়ে কাজ করবো, মাইনাস নিয়ে কাজ করবো। তো এটা সুন্দর করে মুখস্থ রাখবা প্লিজ, খুবই ইম্পর্টেন্ট। মানে কতগুলো স্টার চিহ্ন দিব আমি একটু দেখি, কতগুলো স্টার চিহ্ন দেওয়া যায়, অনেকগুলো স্টার চিহ্ন দিলাম, বহুতগুলো স্টার চিহ্ন দিলাম, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা দেখবো কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ, কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা এমসিকিউ। ঠিক আছে, সবাই একটু নড়েচড়ে বসো, কারণ আমাদের লাস্ট টাইম এবং এখান থেকে আমাদের বিগত বছরের অনেকগুলো প্রশ্ন আসছে। প্রথম বলছে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত। হ্যাঁ, তো অঙ্কটা দেখে অনেকে ভয় পাই যাবো, উমা কি কঠিন দিচ্ছে, এখান থেকে m1 বের করবো, ওখান থেকে m2 বের করবো। আরে ভাই আসুন আগে m1 m2 বের করি না, m1 আগে বের করো, এত ভয় পাওয়ার কিছু নেই। সূত্র অনুযায়ী m1 m2 বের করতে হবে। তাহলে m1 বের করলে কি হবে, মাইনাস x এর সহগ বাই y এর সহগ, কাটাকাটি করলে কত হচ্ছে 1/√3। এবার m2 বের করো, m2 বের করো, মাইনাস x এর সহগ ডিভাইড বাই হচ্ছে y এর সহগ, কাটাকাটি করলে হচ্ছে -√3। এখন তোমাদের কাছে কি মনে হচ্ছে, তোমাদের কাছে কি এই দুটো দেখে মনে হচ্ছে যে আচ্ছা কেন জানি মনে হচ্ছে এরা একটা আরেকটার উল্টা, কেন জানি মনে হচ্ছে এরা একটা আরেকটা কি বলতো উল্টা, এটা দেখে কি মনে হচ্ছে যেটা হচ্ছে 1/√3, এখানে হচ্ছে -1/√3 কে উল্টালে √3। তো দেখো তো এদেরকে যদি গুণ করে দিই, মানে আমি কোনো কিছু নির্ণয় করব না, এদেরকে যদি আমি গুণ করে দিই তাহলে গুণফলটা কি -1 আসতেছে না, -1 আসতেছে না। তাহলে ঢাল কত হবে বলতো, মধ্যবর্তী কোণ কত হবে বলতো, 90 ডিগ্রি। সো অনেক সময় সাদা চালাকি করবে, দুষ্টামি করবে, তুমি যদি দেখতে যে দুটা ঢাল একই রকম তখন তুমি বলতে অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি। কেন? কারণ সমান্তরাল, তোমাকে মধ্যবর্তী কোণ আর নির্ণয় করা লাগবে না। আর এখান থেকে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে একটা আরেকটা যেহেতু গুণফল -1 আসছে, তার মানে রেখা দুটা লম্ব, আর লম্ব হওয়া মানে কত, 90 ডিগ্রি, শর্টকাট। ঠিক আছে, এরকম দুষ্টামি করতে পারে, এরকম দুষ্টামি করতে পারে। ওকে, এবার এটা আসো, এবার এটাতে আসো। দেখো 22-23 আসছে, মানে তোমাদের এর আগের বছর আসছে, দেখে মনে হবে খুবই কঠিন, বিশ্বাস করে একদমই দুধ ভাত। চলো একটু দেখি, তোমাকে তারা বলছে কোন রেখাটি এই রেখায় সাথে 15 ডিগ্রি কোণে অবনত, মানে কোন রেখাটার সাথে এই রেখাটা মিলিত হইলে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমার টার্গেট থাকবে হচ্ছে এই জায়গাটাতে এইভাবে রাখা, y = mx, y = mx প্লাস হচ্ছে c, এখানে জাস্ট y রাখবো। তাহলে আমি ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 1/√3x প্লাস হচ্ছে, এটা কাটাকাটি করা না করে তোমার ইচ্ছা, 3 × 5 = 15, 3 × 5 = 15। তাহলে আমি এখান থেকে আমি m1 কত পাচ্ছি, ভাই আপনি এখান থেকে পাচ্ছেন m1, এই যে তুমি যেভাবে চিন্তা করো যে m = হচ্ছে tan θ, হ্যাঁ tan θ, তাহলে θ = হচ্ছে tan ইনভার্স m, m এর মান কত 1/√3, tan ইনভার্স 1/√3, আর 1/√3 বলতে কত ডিগ্রি বোঝায় বলো তো, 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এটার মানে 1/√3 মানে tan ইনভার্স 1/√3 মানে কত কোণ, 30 ডিগ্রি কোণ করে আসছে। তার মানে এইটা হলো 30 ডিগ্রি কোণ করে আসছে। এখন তোমাকে বলছে কি, একটু বুঝো, তোমাকে বলছে 15 ডিগ্রি কোণে আনত, হ্যাঁ, তার মানে অবনত হয়েছে 15 ডিগ্রি। তো এখন তুমি দেখবা যে কার ঢালটা 1 আসছে, বুঝলে, কার ঢালটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে আসছে। তখন যদি তুমি তাদের ডিফারেন্স চিন্তা করো, তখন তুমি ওই ডিফারেন্স থেকে যেন তুমি 15 ডিগ্রি খুঁজে পাও,
যেমন তুমি দেখো এটার দিকে তুমি যদি তাকাও, এই কোনটা, এটার দিকে তুমি যদি তাকাও, বি অপশন থেকে যদি তুমি তাকাও, তাহলে পাচ্ছ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করে দাও 1x প্লাস হচ্ছে 7/3। তাহলে এই যে 1, এখান থেকে তুমি m2 কত পাচ্ছ ভাই? 45 ডিগ্রি। কত পাচ্ছ? 45 ডিগ্রি। তাহলে এটার কোণ হচ্ছে তোমার কত ডিগ্রি? এটার কোণ হচ্ছে 45 ডিগ্রি, আর এটার কোণ কত আছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। এখন তুমি যদি ডিফারেন্স চিন্তা করো, দুটার ডিফারেন্স যদি তুমি চিন্তা করো, তাই তুমি দেখবা সেটা 15 ডিগ্রি হয়ে গেছে। কত ডিগ্রি হয়ে গেছে? 15 ডিগ্রি। তুমি অন্য কোনোটা নিয়ে তুমি আর 15 ডিগ্রি ডিফারেন্স খুঁজে পাবা না। এটা হলো আরেকটা শর্টকাট। তাহলে আমরা এইটা দিয়ে অ্যান্সারটা বললাম হচ্ছে কত বলো তো? অ্যান্সার হচ্ছে বি। তুমি বাকিগুলো নিয়ে কাজ করো, তুমি ডিফারেন্স 15 ডিগ্রি পাবা না। তার মানে এটার ঢাল হচ্ছে 30 ডিগ্রি, আর এটার ঢাল হচ্ছে কত? 45 ডিগ্রি। তার মানে এদের ডিফারেন্স কত ডিগ্রি বলো তো? 15 ডিগ্রি। সো 15 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এগুলা দেখ, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসতে পারে, এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসতে পারে। হ্যাঁ, এই খুব মজার অঙ্ক, সত্যি খুব মজার অঙ্ক। কিরকম মজার অঙ্ক দেখো, একটু বোঝার চেষ্টা করতে হবে কিন্তু। y ইকুয়াল টু 2 আগে বুঝো, পরে উত্তর দাও। y ইকুয়াল টু 2 বলতে কি বোঝায় ভাই? y ইকুয়াল টু 2 বলতে আপনার x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়? y ইকুয়াল টু সামথিং। হ্যাঁ, x অক্ষের সমান্তরাল বলতে কি? y ইকুয়াল টু সামথিং। তুমি একটু আমাকে বলতো ঢাল বলতে তুমি কি বুঝো ভাই? ঢাল বলতে বুঝি কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। ঢাল বলতে কি বোঝায়? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। ওকে, তাহলে একটু বুঝো, বুঝলে অ্যান্সারে ডিরেক্টলি বলা যাবে। হ্যাঁ, তা আমি যদি এটা রেখা বলি এভাবে যে y ইকুয়াল টু 2 মানে যেরকম x অক্ষের সমান্তরাল, হ্যাঁ, এটা হচ্ছে আমার কি y ইকুয়াল টু 2। একটু বুঝো, ঢাল মানে আমরা জানি কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তো এটা কি y ইকুয়াল টু 2? তুমি একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, এই যে y ইকুয়াল টু 2 মানে কি x অক্ষের সমান্তরাল না? উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে এই যে x অক্ষের সমান্তরাল যদি রেখাটা হয়ে থাকে, তাহলে এই যে তোমার মূল বিন্দু থেকে যে এই দূরত্বটা, এখানে কার মানটা একই রকম একটু বলো তো? বা এখানে y এর মানটা একই রকম, কার মানটা একই রকম? y এর মান। দেখো তো প্রত্যেকটা জায়গাতে আমাদের কি কোটি সেম না? প্রত্যেক জায়গাতে কি কোটি সেম? লাইনটা আরেকবার বলতেছি, যদি কোনো x অক্ষের সমান্তরাল সমীকরণ হয়ে সরলরেখা হয়ে থাকে, সেখানে প্রত্যেকটা পয়েন্টে, এই রেখার প্রত্যেকটা পয়েন্টে কার মান একই রকম? কোটির মান একই রকম। তাহলে আমার এই রেখা যদি তুমি ঢাল নির্ণয় করতে যাও, এই রেখা যদি তুমি ঢাল নির্ণয় করতে যাও, তাহলে এখানে আসলে কোনো কোটির পরিবর্তন হয় না। কার পরিবর্তন হয় না? কোটির পরিবর্তন হয় না। দেখো এখানে কোটি যা, এখানেও কোটিতা, এখানেও কোটিতা, এই প্রত্যেকটা পয়েন্টে কোটির পরিমাণ সেম, যেটা x অক্ষের সমান্তরাল। হ্যাঁ, তার মানে এখানে কোনো কোটির পরিবর্তন হয় না। তার মানে কোটির পরিবর্তন যদি না হয়ে থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 0। তার মানে এই রেখার ঢাল হচ্ছে 0। দেখো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? y ইকুয়াল টু সামথিং মানে ঢাল কত? 0। তার মানে মনে রাখবা, x অক্ষের সমান্তরাল রেখা যদি হয়ে থাকে, তাহলে তার ঢাল কত? 0। এটা মনে রাখবো। ওকে, তার মানে এর ঢাল 0, এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না, এর ঢাল বাদ। এখন তুমি শুধুমাত্র এটার ঢাল নির্ণয় করবা, তুমি শুধুমাত্র এটার ঢাল নির্ণয় করবা। তাহলে এটার ঢাল কত একটু দেখো তো, যে -2y ইকুয়াল টু হচ্ছে -2x প্লাস হচ্ছে 3। তাহলে 2y ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস হচ্ছে 3। তাহলে y ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 3/2। তাহলে দেখো এটা কত হচ্ছে? 1 আছে না? তাহলে m এর মান কত? 1। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি বলতো? m1 ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কেন? কারণ 10 45 ডিগ্রি মান কত হয়? 1 হয় না? 10 45 ডিগ্রি মান কত হয়? 1 হয়ে থাকে। তাহলে 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি মান কত? 1 হয়। তাহলে অ্যান্সার কত হবে? 45 ডিগ্রি। অ্যান্সার কত? 45 ডিগ্রি। দেখো বুঝছো কিনা? আমার এটার কোনো দরকারই নেই। যদি কখনো এরকম অঙ্ক দেখো, এটাকে বাদ দিয়ে দেবে। কেন? কারণ এটা ঢাল 0, এটা নিয়ে কাজ করার দরকার নেই। বাকিটা নিয়ে তুমি কাজ করো, বাকিটা নিয়ে তুমি কাজ করো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? একদম সেম আরেকটা অঙ্ক দিছে দেখো, এটা তোমার 20-21 আসছিল, আর এই অঙ্কটা বাবাই দিছিল 7-8, একদম সেম। দেখো তো এখানে কি বলছে? y ইকুয়াল টু 5। তাহলে y ইকুয়াল টু 5 মানে কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। সো আমি এটাকে নিয়ে কোনো কথাই বলবো না। আমি শুধুমাত্র এখান থেকে হচ্ছে এখন কি নির্ণয় করবো বলতো? ঢালটা নির্ণয় করবো, মানে কোনটা নির্ণয় করবো। তাহলে 3y ইকুয়াল টু হচ্ছে -2x প্লাস হচ্ছে 20। তাহলে y ইকুয়াল টু হচ্ছে -2/3 প্লাস হচ্ছে 20/3। তাহলে এটা আমি এখন কি বলবো? যে থেটা ইকুয়াল টু হচ্ছে 10 ইনভার্স -2/3। কারণ এটা বলতে কত ডিগ্রি আমি তো জানি না, এটা বলতে কত ডিগ্রি আমি তো জানি না। তার মানে আমরা সাধারণত কি বলি? m ইকুয়াল টু হচ্ছে 10 থেটা। তাহলে আমার তো লাগবে কোণের মানটা, থেটার মানটা। তাহলে থেটা ইকুয়াল টু কি হবে? 10 ইনভার্স m। আর m বলতে কত? -2/3। 10 ইনভার্স -2/3 অ্যান্সার। 10 ইনভার্স -2/3, 10 ইনভার্স -2/3। ভেরি গুড, সঠিক উত্তর। ওকে, এবার লাস্ট অঙ্ক দেখো, y ইকুয়াল টু x, চিত্র দিয়ে বুঝাই এটা।
দেখো y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু এক্স, এটা রেখার নাম কি? y ইকুয়াল টু এক্স। বুঝো তাহলে মজা পাবা। y ইকুয়াল টু এক্স মনে রাখবা, y ইকুয়াল টু এক্স সবসময় ধনাত্মক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মজার কাহিনী একটু দেখো, তারা তোমাকে এখানে যে সরলরেখাটা দিচ্ছে একটু দুষ্টমি করছে। এই সরলরেখাটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি না যে এক্স ইকুয়াল হচ্ছে -1/2। দেখো তো একই কথা না? এই কথা তো, যে -1 পাশে গেল ডিভাইড বাই 2। তাহলে এটা কি এক্স ইকুয়াল টু এ না? এক্স ইকুয়াল টু কি এ না? তো হ্যাঁ, এক্স ইকুয়াল টু এ। ওকে, তাহলে আমি এক্স ইকুয়াল টু এ কই গেল? হ্যাঁ, ওকে, এক্স ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে তুমি চিন্তা করে দেখো তো যে এই রেখাটা একটু বুঝো, এই রেখাটা কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল না? এই রেখাটা কোন অক্ষের সমান্তরাল? ওটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। কেন? কেননা আমার এই কই গেল? হ্যাঁ, এই জায়গাটাতে আমার হচ্ছে এক্স ইকুয়াল টু সামথিং, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয়ে থাকে? এক্স ইকুয়াল টু এ হয়ে থাকে। তাহলে আমি বললাম যে সেটা হচ্ছে আমার ঠিক এরকম, সেটা হচ্ছে আমার ঠিক এরকম একটা রেখা ধরে নাও। হ্যাঁ, সেটা হচ্ছে ঠিক এরকম একটা রেখা, যেটা হচ্ছে আমার এটা, এটা হচ্ছে এই যে 2x + 1, কেননা এক্স ইকুয়াল টু সামথিং। ঠিক আছে? ওকে, তাহলে এখন তুমি দেখো তো, যেটা এক্স ইকুয়াল টু সামথিং মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, তাহলে সেটা অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল যে একটা রেখা হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বলতো? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না? কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি। একটু বুঝো যে ওয়াই ইকুয়াল টু এক্স হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর যেহেতু এটা এক্স ইকুয়াল টু সামথিং, তার মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যে একটা রেখা হয়ে থাকে, তাহলে ধনাত্মক এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি। তার মানে আমার এই রেখাটা হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এই রেখাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তাহলে এই মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে কত? 45 ডিগ্রি। আর তুমি যদি চাও তাহলে তুমি হচ্ছে যে মধ্যবর্তী কোণে যে সূত্র আছে m1 - m2 ডিভাইড বাই 1 + m1 m2 ওভাবে করতে পারো, যে কোনোভাবে করতে পারো। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস, এবং তোমাদের এখানে যে প্র্যাকটিস প্রবলেমগুলো দেওয়া আছে, আমি চাই তোমরা খুব সুন্দর করে এই প্র্যাকটিস প্রবলেমগুলো অবশ্যই করবা, অবশ্যই করবা। যে আমি যেগুলো সলভ করাইনি মোটামুটি এখানে 20টার মতন আছে, এই 20টা তোমরা অবশ্যই নিজ দায়িত্বে একটু সমাধান করবা। তাহলে আমি তোমাদেরকে এতটুকু সিউরিটি দিতে পারবো যে পুরো সরলরেখা চ্যাপ্টারে বিগত বছরে গুচ্ছ পরীক্ষাতে এবং আমাদের বাও সাধারণত বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেখানে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারপর শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো যদি তোমরা সমাধান করতে পারো, তাই তুমি দেখবা সেগুলো থেকে কমন পাবা। এতটুকু তুমি বিশ্বাস রাখবা যে এই বিগত বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি যদি ভালো মতো করে কভার করতে পারো, তাহলে তোমার আর কোনো কিছু দরকার নেই। এখন তোমরা চিন্তা করতে পারো যে ভাইয়া আমি আপনার অন্য কোনো ভার্সিটির প্রশ্ন সলভ করবে কিনা, উত্তর হচ্ছে না। তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দিবা তোমার টার্গেট থাকবে হচ্ছে শুধুমাত্র সেই ভার্সিটির প্রশ্নই সলভ করা। এটা আমি সবসময় বলে আসি যে তুমি যেখানে তুমি যদি কোথাও ঘুরতে যাও, তাহলে অবশ্যই কি ওই জায়গার সম্পর্কে তোমার একটু হলে ধারণা থাকা লাগে, নাহলে তুমি হারাই যাবা, তাই না? তো একই রকমভাবে তুমি যখন কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা, এখন তোমাদের লাস্ট একটাই অপশন, সেটা হচ্ছে আমাদের গুচ্ছ, এগ্রি গুচ্ছ। তো এই এগ্রি গুচ্ছতে যাওয়ার আগে শুধু এগ্রি গুচ্ছের তোমরা যদি যে গাইড সাধারণত বাজারে পাওয়া যায়, নেটওয়ার্ক গাইড এক নামে সবাই চিনে, 2014 সালে আমি নিজেও পড়ে আসছি নেটওয়ার্ক গাইড। তো নেটওয়ার্কের কোনো বিকল্প নাই। তো তোমাদের কাছে যে নেটওয়ার্ক গাইডটা থাকে তা তোমরা সেটা পড়বে অবশ্যই। সেটা পড়লে আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারবো, শুধু ম্যাথ না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে বাকি যে 3টা চ্যাপ্টার আছে সেখানে তোমরা শতভাগ কমন পাবা। এবং আমার কাছে কোনো স্টুডেন্ট যদি বলে যে ভাইয়া কৃষির জন্য আমি স্পেশালি কী করতে পারি, আমি বলি যে অবশ্যই তুমি বিগত বছরের প্রশ্ন দেখো। আর বিগত বছরের প্রশ্ন যদি দেখতে চাও তাহলে তোমার আসলে নেটওয়ার্কের কোনো বিকল্প নাই, আসলে কোনো বিকল্প নাই। তো যদি কোনো বিকল্প আসে তোমাদেরকে জানাই দেবো, বাট তোমাদের ব্যাচে এখন পর্যন্ত কোনো বিকল্প নাই। তো তোমরা যদি পারো তাহলে শেষ সময়ে এসে এই বইটা কালেক্ট করতে পারো, অথবা তোমাদের যদি কোনো বই আগে থাকে তাহলে তুমি সেটা দেখতে পারো। তবে আমি একটা কথা বলবো যে বিগত বছরের প্রশ্নের জন্য তোমাকে এই বছরে পরীক্ষা দেওয়ার জন্য বিগত বছরের প্রশ্ন মাস্ট দেখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ওগুলো আর দেখতেই যাবা না ভাইয়া। মনে রাখবা যে তোমার একটা চ্যাপ্টার করার আগে তোমার যদি অ্যানালাইসিস রিপোর্ট তোমার জানা না থাকে যে কোনটা কতবার আমার এগ্রি পরীক্ষাতে আসছে, এটা তুমি না জানো, তাহলে তুমি আসলে কিভাবে আইডেন্টিফাই করবা যে তুমি কোনটা বাদ দিবা, কোনটা ইম্পর্টেন্ট, কোনটাকে তুমি বেশি করে দেখবা, কোনটা তুমি কম দেখবা। তো তোমাকে আগে জানতে হবে, শেষ মুহূর্তের দিকে এসে মাথায় রাখতে হবে যে আমার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আমার ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, চিটাগাং ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করার দরকার নাই। আমার হচ্ছে এগ্রির প্রশ্নই সলভ করতে হবে।
এবং যে টাইপগুলো বিগত বছরে বেশি আছে সেই টাইপগুলো তোমাকে দেখতে হবে। আমি তোমাকে সবগুলো টাইপ সুন্দর করে এখানে গুছাই দিচ্ছি, ইনশাল্লাহ এই স্লাইড দেখলে তোমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। ঠিক আছে, তো আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করে দিব। তো প্রত্যেকে ধন্যবাদ, এবং আমাদের আরও যে ক্লাসগুলো আছে, আগামীকালও ক্লাস হবে, তারপরের দিনও ক্লাস হবে। সো প্রত্যেকটা ক্লাসে থেকেও আমার মনে হয় শেষ সময়ে এসে তোমরা ভালো কিছু পেয়ে যাবে আমাদের এই নেটওয়ার্ক এগ্রি ওয়ান শট এই ফ্রি প্রোগ্রামটাতে। তো তোমাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা, আবারও তোমাদের সবার সাথে দেখা হবে নতুন কোনো ক্লাসে। নেক্সট ক্লাস আমার কবে আছে আমি নিজেও ভুলে গেছি, রুটিন দেখতে হবে। বাট এরপরে ক্লাসে আমি তোমাদের বৃত্ত এবং কোনেক্স এই দুটো চ্যাপ্টার খুব সুন্দর করে গুছিয়ে দিব। আজকে যেভাবে সরলরেখা গুছিয়ে দিয়েছি, বৃত্ত আর কোনিক্সটা তোমাদেরকে আমি সেমভাবে গুছিয়ে দিব। ঠিক আছে, ওকে। আর তোমাদের মাহফুজ ভাইয়া এখানে হয়তো পিন কমেন্ট করছিল যে তোমরা অনেকে বলতেছিল যে নোট কোথায় জমা দিব। যদি তোমাদের নোট বা ক্লাসের রিভিউ যদি তোমাদের দিতে মন চায়, তাহলে তোমরা অবশ্যই বায়োলজি কিলার্সের বিকে যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা হচ্ছে ক্লাসের রিভিউ বলো বা নোট শেয়ার বলো, যে কোনো কিছু করতে পারো। ঠিক আছে, এবং আমরা আমাদের সকল ক্লাস হচ্ছে বায়োলজি ক্লাস থেকে নিয়ে থাকবো সবসময়ের জন্য। ওকে, তো আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।